warehouse দরকার হয় যারা ডিসিশন মেকার, যারা মাল্টিপল ডেটা সোর্স নিয়ে কাজ করছে, যারা সিম্পল টেকনোলজি ইউজ করে হিউজ ডেটা নিয়ে কাজ করতে চায় এবং সিমেট্রিক অ্যাপ্রোচে ডেটা স্কেলেবল এবং ভিজুয়ালাইজেশনের জন্য ইউজ হয়। এবং অবভিয়াসলি ডেটা ওয়্যারহাউস ফাস্ট পারফরমেন্সের জন্য ডেটাকে রেডি করে। এবং লাস্টলি ডেটা ওয়্যারহাউসই ডেটার হিডেন প্যাটার্ন ডেটা সায়েন্টিস্টের জন্য এনাবল করে দেয়, যার মাধ্যমে মেশিন লার্নিং, এআই এই সিস্টেমগুলো ডেভেলপ করা যায়। আজকে যে ডেটা ওয়্যারহাউস আমরা দেখছি সেটা বিগ ডেটা প্ল্যাটফর্ম হোক আর এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম হোক, প্রথম থেকে এমন ছিল না। ডেটা ওয়্যারহাউস সার্টেন পাথ পার হয়েই আজকের এই পর্যায়ে এসেছে। ডেটা ওয়্যারহাউসের ইভ্যালুয়েশনকে যদি আমি লাস্ট 20 ইয়ার্স ধরি যে কোনো অর্গানাইজেশনের জন্য, তাহলে দেখা যাবে ডেটা ওয়্যারহাউসের প্রথম পার্টটা ছিল এমআইএস সিস্টেম, যেটা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। আজ থেকে 12 বছর আগে যখন আমি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ফার্স্ট ঢুকলাম, তখন আমাকে রিপোর্ট এসকিউএল নিয়ে কাজ করতে হতো, কিন্তু সেটা ছিল পিওরলি মানে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম টাইপের, যে স্ট্যাটিক ডেটা থেকে রিপোর্ট জেনারেট হবে, অফলাইন ডেটাবেস থাকবে, রিয়েল টাইম ডেটা না। অফলাইন ডেটা থেকে আমরা ইউজারের ইউজ অর রিকোয়ারমেন্ট অনুযায়ী টেবুলার ফরম্যাটে রিপোর্ট জেনারেট করে দিচ্ছি। সেখান থেকে আস্তে আস্তে ইভালুয়েট হয়ে আসলো ডেটা ওয়্যারহাউস। এবং ডেটা ওয়্যারহাউস যখন এন্টারপ্রাইজ সলিউশন গুলো অ্যাড হতে থাকলো, সিআরএম, ইআরপি, সেলস সলিউশন, আদার ডিটেল রেকর্ড, ডিটেল সিরিয়াল সলিউশন, তখন এন্টারপ্রাইজ ভার্সন অফ ডেটা ওয়্যারহাউস এক্সিস্ট করা শুরু করলো। এবং এখন এই এন্টারপ্রাইজ ডেটা ওয়্যারহাউসই অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ভ্যারি করছে এবং আস্তে আস্তে বিগ ডেটা প্ল্যাটফর্মের দিকে ট্রান্সফার হচ্ছে। আমরা যদি এখন ক্যারিয়ার পাথ হিসেবে ডেটা ওয়্যারহাউসকে দেখতে চাই, তো দেখা যাবে এটা হিউজ। ডেটা ওয়্যারহাউসের কোনো স্পেসিফিক পাথ নেই। ডেটা ওয়্যারহাউস মাল্টিপল টাইপ অফ সিস্টেম, মাল্টিপল টাইপ অফ টাস্ক এখানে আছে। তো একজন এমপ্লয়ি অথবা একজন ক্যারিয়ার সেন্ট্রিক পারসন ইজিলি ডেটা ওয়্যারহাউসের যে কোনো ফিডে নিজেকে ফিট করতে পারবে, কারণ সার্টেন টাইপ অফ স্কিল সেট থাকলে ডেটা ওয়্যারহাউসের যে কোনো পার্টে সে কাজ করতে পারবে। সে অ্যাজ এ ডেটা ইঞ্জিনিয়ার, অ্যাজ এ ডেটা সায়েন্টিস্ট, ডেটা ওয়্যারহাউস এক্সপার্ট, এনি কাইন্ড অফ জব সে পাবে ডেটা ওয়্যারহাউস এক্সপার্টিস গেইন করলে। এবং কোম্পানি টু কোম্পানি এখন ইনভেস্টমেন্ট হিউজ, এবং সব কোম্পানি ট্রাই করছে, ইন্ডাস্ট্রি ট্রাই করছে রিলেশনাল ডেটাবেজের কমপ্লেক্সিটি থেকে বের হয়ে স্কেলেবল বিগ ডেটা প্ল্যাটফর্মে ট্রান্সফার করতে এবং ডেটা ওয়্যারহাউসকে আরো রোবাস্ট আর রিয়েল টাইম অ্যাপ্রোচে নিয়ে আসতে, যেন ডেটা ভিজুয়ালাইজেশন পার্ট মোর বিজনেস সেন্ট্রিক হয়ে আসে। These are sort of business intelligence and data warehouse roles like data warehouse consultant, data miner, business intelligence technical specialist, data warehousing business analyst, data warehouse ETL expert, data warehouse architect, data warehouse developer, dashboard developer, data visualization expert, data scientist, data engineer, data warehouse operational expert, data feed and change management expert, and so on. আমি ট্রাই করেছি আমার ক্যারিয়ার পাতে এবং ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস করে কি কি ক্যারিয়ার অবজেক্টিভ গুলো বিলং করে ডেটা ওয়্যারহাউসের পুরো ওয়ার্ক প্রসেসে। সো এগুলো এক একটা রোল, এই রোল অনুযায়ী স্কিল সেট কিছুটা ডিফার করে, কিন্তু মোরলেস সবকিছু ডেটা ওয়্যারহাউস রিলেটেড। ডেটা ওয়্যারহাউসে কাজ করার জন্য এবং বিআই এক্সপার্ট হওয়ার জন্য সার্টেন টাইপ অফ ক্যাপাবিলিটি দরকার একজন রিসোর্সের, লাইক এন্ড টু এন্ড নলেজ অফ ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার। This is very much important knowledge because data warehouse এ multiple heterogeneous system integrated থাকে, so client server system, data flow system সম্পর্কে বেসিক আইডিয়া না থাকলে এখানে অ্যাজ এ ডেটা ইঞ্জিনিয়ার কাজ করা একটু টাফ হয়ে যাবে। Knowledge of relational database also very much important. রিলেশনাল ডেটাবেজের টেবিল টু টেবিল
রিলেশনশিপ, এয়ার ডায়াগ্রাম, আর্কিটেকচার, ওয়ান টু মেনি, মেনি টু মেনি রিলেশনশিপ, এসব সম্পর্কে বেসিক আইডিয়া থাকলে ডেটা ওয়্যারহাউসে ফিট হওয়া খুবই সহজ হবে। এক্সপিরিয়েন্স ইন ডেটাবেস সিস্টেম, এটা বলতে আমি বোঝাচ্ছি যে কোনো একটা ডেটাবেস সিস্টেম সম্পর্কে যদি পুরোপুরি জ্ঞান থাকে, তো যে কোনো সময় অন্য একটা ডেটাবেস সিস্টেম অ্যাডপ্ট করা খুব বেশি টাফ হবে না। সেটা ওরাকল হতে পারে, এসকিউএল হতে পারে, মাইক্রোসফট এসকিউএল সার্ভার হতে পারে, ইনফরমেটিকা, ভার্টিকা, এনি কাইন্ড অফ। কিন্তু যে কোনো একটা ডেটাবেস সিস্টেম সম্পর্কে মোটামুটি এন্ড টু এন্ড ধারণা থাকতে হবে। Experience with data modeling and architecture. Data modeling is a key aspect of data warehouse. একটা ডেটা ওয়্যারহাউসের সাকসেস অনেকখানি নির্ভর করে ডেটা মডেলিং, ডিজাইন এন্ড আর্কিটেকচারের উপর। এবং ডেটা মডেলিং আর্কিটেকচার যারা করেন তারা বিজনেসকে ফোকাস করে এখন থেকে অ্যাটলিস্ট কয়েক বছর পরও সিস্টেমের চেঞ্জকে ক্যাপচার করার সুবিধাটা মাথায় রেখে ডেটা মডেলিং এর আর্কিটেকচারটা ডিফাইন করেন। সো যে ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করবে সেই ইন্ডাস্ট্রির এন্ড টু এন্ড ডেটা ফ্লো সম্পর্কে ভালো আইডিয়া থাকা দরকার হবে যদি অ্যাজ এ আর্কিটেক্ট হিসাবে এখানে কাজ করেন। Good ability to analyze data source and communication skill are also very good learning of data warehouse. Industry to industry data flow management and change capture ability. Industry business flow and relevant data source knowledge. অলরেডি আমি এটা মেনশন করেছি যে ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি যে ডেটা চেঞ্জ হচ্ছে, ফ্লো চেঞ্জ হচ্ছে এবং বিজনেস চেঞ্জ হচ্ছে, সেটার সাথে অ্যাডাপ্টেশন এবং মোটামুটি আইডিয়া রাখাটা ডেটা ওয়্যারহাউসে কাজ করার জন্য খুবই রিলেভেন্ট। ডেটা ওয়্যারহাউসের ডেটা পরবর্তীতে বিজনেস ইন্টেলিজেন্সে ইউজ হয় এবং বিজনেস ইন্টেলিজেন্সের পরবর্তী স্টেপ হচ্ছে মার্কেট রিসার্চ, অ্যানালাইসিস, প্রবলেম সলভিং, প্রেডিক্টিভ অ্যানালাইসিস এন্ড সো অন। সো এই ধরনের রোলস ক্যাপাবিলিটিও ডেটা ওয়্যারহাউসের ওয়ান অফ দ্য পার্ট। এবং ডেটা ওয়্যারহাউসে যারা কাজ করবেন এবং ডেটা ওয়্যারহাউস টেকনোলজি অলওয়েজ চেঞ্জিং, সো সেই ক্যাপাবিলিটি এবং অ্যাডাপ্টেশন ক্যাপাবিলিটি অবশ্যই থাকতে হবে। ডেটা ওয়্যারহাউস এভরি 3 or 4 ইয়ার্স চেঞ্জ হয়ে যাচ্ছে, সো সবসময় একটা নলেজ গ্যাদারিং এর সেশনের ভিতর দিয়েই এই রিসোর্সকে নিজেকে গ্রুম করে নিতে হবে। কিছু বেসিক লার্ন স্কিল সেট ফর বিং ডেটা ওয়্যারহাউস এক্সপার্ট। ডেটা ওয়্যারহাউসে কাজ করার জন্য প্রথমেই যে স্কিল সেটটা দরকার সেটা হচ্ছে এসকিউএল প্রোগ্রামিং আর পিএল প্রোগ্রামিং। এসকিউএল নাথিং লাইক দ্যাট, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এসকিউএল এর মাধ্যমেই ডেটা ওয়্যারহাউস এক্সপার্ট বা এন্ড ইউজার কোয়েরি করে ডেটা ওয়্যারহাউস থেকে যে কোনো ধরনের ডেটার ইনসাইট বের করতে পারে। এটা একটা বেসিক ইউজ এবং এটা খুবই জরুরি যে এসকিউএল জানা লাগবেই। ডেটা অ্যানালাইসিস এন্ড প্রবলেম সলভিং, এটা মোরলেস কাছাকাছি, বাট ডেটা অ্যানালাইসিস সেই ক্যাপাবিলিটি যেটার মাধ্যমে হিউজ ডেটা সেট থেকে অ্যানালাইসিস করে একটা ডিসিশন মেক করা, যেটা পরবর্তীতে কোম্পানির বিভিন্ন বিজনেস রিলেটেড অ্যাক্টিভিটিতে ভ্যালু অ্যাড করবে। এবং প্রবলেম সলভিং হচ্ছে একটা কারেন্ট প্রবলেমের জন্য যে ডেটা সেট বা যেটা অ্যানালাইসিস করতে হবে সেটার মাধ্যমে করে কোম্পানিকে একটা সলিউশন দেয়া। সো ডেটা অ্যানালাইসিস, প্রবলেম সলভিং কাছাকাছি, বাট দুটো কি স্কিল সেট যেটা ডেটা ওয়্যারহাউস ডেভেলপারের জন্য জরুরি, বা যে কোনো ধরনের ডেটা মাইনার বা ডেটা সায়েন্টিস্ট অ্যান্ড ডেটা ইঞ্জিনিয়ার সবার জন্য একটা জরুরি স্কিল সেট। ডেটা ওয়্যারহাউসে কাজ করার জন্য অবশ্যই নরমালাইজেশন এবং স্টার, স্নোফ্লেক, স্কিমা এবং এগুলোর বাউন্ডারি সম্পর্কে জানতে হবে এবং লিমিটেশন সম্পর্কেও জানতে হবে। Slowly changing dimension is a very common term for data warehouse. This is also a very important concept to learn about. ডেটা ওয়্যারহাউসে প্রচুর টেম্পোরারি টেবিল এবং এগুলোর আর্কিটেকচার তৈরি হয় এবং এগুলোর ম্যানেজমেন্টের জন্য নলেজ লেভেল অবশ্যই এনরিচ থাকতে হবে। যেটা আমি আগেও বলেছি, লার্ন এনি ডেটাবেস থরোলি, এনি কাইন্ড অফ ওরাকল, এমএস এসকিউএল সার্ভার, মাইএসকিউএল, হাইভ, ভার্টিকা, ইনফরমেটিকা, এনিওয়ান, যে কোনো একটা ডেটাবেস সম্পর্কে অবশ্যই এন্ড টু এন্ড নলেজ থাকতে হবে। ডেটা ওয়্যারহাউসের ডেটা ট্রান্সফরমেশনের জন্য
অনেক ETL টুল ইউজ হয়, লাইক ইনফরমেটিকা, প্যান্থাও, ODI, OWB, Talent, Microsoft Azure, Apache Scoop, Flume, and so on. So যে সেক্টরে আমি কাজ করছি বা যে ইন্ডাস্ট্রিতে কাজ করছি সেখানে যেই ETL টুলটা ইউজ হচ্ছে অথবা আমার নিজের কোনো কাজকে কনভার্সনের জন্য যেটা রিলেভেন্ট, এটা একটু ওয়েবে পড়াশোনা করে আমরা সহজেই অনবোর্ড হতে পারি। এবং OLAP সিস্টেম, ডেটা ওয়্যারহাউস এক্সিস্ট করে OLAP সিস্টেমের উপর। সো OLAP সম্পর্কে ধারণা থাকতে হবে, যেটা আমরা পরবর্তীতে আরো কিছু স্লাইডে আলোচনা করব। এবং লাস্টলি ভিজুয়ালাইজেশন আর রিপোর্টিং টুল। রিপোর্টিং টুলও কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, এটা ডিপেন্ড করে কস্ট এবং বিভিন্ন ফিচারের উপর, লাইক মাইক্রোস্ট্র্যাটেজি, OBI, পাওয়ার BI, ক্লিকসেন্স, SAS, W, এটসেট্রা। যে কোনো একটা রিপোর্টিং টুল সম্পর্কে কিছুটা হলেও আইডিয়া থাকলে ডেটা ওয়্যারহাউসের পরবর্তী স্টেপ ডেটা ভিজুয়ালাইজেশনে কাজ করা ইজি হবে। ডেটা ওয়্যারহাউসে যারা কাজ করেন সোর্স ইন্টিগ্রেশন অ্যান্ড অটোমেশন পার্টে, তাদের জন্য খুবই জরুরি স্কিল সেট হচ্ছে পার্ল, পাইথন অর লিনাক্স শেল স্ক্রিপ্টিং। এবং পারফর্মিং টিউনিং কোনো বেসিক স্কিল সেট না। পারফর্মিং টিউনিং হচ্ছে যে কোয়ারি সেটটা আপনি লিখছেন এবং যেভাবে আপনি আর্কিটেকচার ডিফাইন করছেন, সেখানে প্রতিনিয়ত একটা চেঞ্জ আনা, প্রতিনিয়ত আপনার পারফরমেন্স, আপনার কোয়ারির পারফরমেন্স এবং ডেটাবেসের পারফরমেন্সকে ইমপ্রুভ করা, এটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের মাধ্যমেই এই এক্সপার্টিসটা গেইন হবে। বিজনেস প্রসেস আন্ডারস্ট্যান্ডিং খুবই ইম্পর্টেন্ট স্কিল সেট ফর ডেটা ওয়্যারহাউস ডেভেলপমেন্ট। আমি যদি বিজনেস প্রসেস অথবা রিকোয়ারমেন্টই না বুঝি, তো এন্ড রেজাল্ট যে ডেটা ওয়্যারহাউসটা তৈরি হবে আলটিমেটলি বিজনেস ইউজারের জন্য কোনো ভ্যালু অ্যাড করবে না। এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট, অনেক এক্সপিরিয়েন্স থেকেই এটা বলা হয়, ডেটা ওয়্যারহাউসের প্রজেক্ট ম্যানেজমেন্টে যারা কাজ করেন তাদের ডেটা ওয়্যারহাউস সম্পর্কে যদি বেসিক আইডিয়া না থাকে বা এক্সপার্টিস না থাকে, দেন সেই প্রজেক্ট সাকসেসফুল অনেকাংশেই হয় না। কারণ ডেটা ওয়্যারহাউস একটা খুবই ক্রিটিক্যাল স্কিল সেট, একটা নর্মালি সফটওয়্যার ডেভেলপমেন্টের সাথে ম্যাচ করা যায় না। সফটওয়্যার ডেভেলপমেন্ট, অ্যাজাইল ডেভেলপমেন্ট এবং অনেক মাল্টিপল টাইপ অফ ডেভেলপমেন্ট মেথোডোলজি এখানে অ্যাপ্লাই করে এই প্রজেক্ট ম্যানেজমেন্ট বা এই প্রজেক্টকে সাকসেসফুলি শেষ করতে হয়। এবং এখানে অবশ্যই ডেটাবেস সম্পর্কে এবং ডেটা ওয়্যারহাউস সম্পর্কে আইডিয়া থাকতে হবে। সো ডেটা প্রজেক্ট ম্যানেজমেন্ট অলসো এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দিস। এবং লাস্টলি বিভিন্ন ওপেন সোর্স প্রোগ্রামিং লাইক লারাভেল, PHP, জাভা, HTML এগুলো এবং শেল স্ক্রিপ্টিং, যেটা আমি আগেও বলেছি, ডেটা ওয়্যারহাউস এক্সপার্টের জন্য অবশ্যই ভ্যালু অ্যাড করবে। ডেটা ওয়্যারহাউস এখন কারেন্টলি বিগ ডেটার তে মুভ করছে। বিগ ডেটার জন্য আরো কিছু অ্যাডিশনাল স্কিল সেট দরকার হয়, যেমন আর আর ল্যাঙ্গুয়েজ, স্কেলা, C++, এবং মাল্টিপল হেটারোজিনিয়াস সিস্টেম লাইক হাডুপ, অ্যাপাচি, স্পার্ক and so on, MapReduce, Hive, HDFS। যেহেতু টাইম কনস্ট্রেইন আছে, আজকে আমি সবকিছু সম্পর্কে ভাবে বলছি না, আমি শুধু টুলস এন্ড টেকনিকের নামগুলো বলছি যেন আপনাদের পরবর্তী স্টাডি করতে এগুলো ইউজফুল হয়। ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা ওয়্যারহাউসে খুবই গুরুত্বপূর্ণ রোল হচ্ছে ডেটা ইঞ্জিনিয়ারের। ডেটা ইঞ্জিনিয়ার মোরলেস ডেটা ওয়্যারহাউসের ফার্স্ট টু লাস্ট সব পার্টেই কাজ করে। দেন আমরা দেখে আসি ডেটা ওয়্যারহাউসে ডেটা ইঞ্জিনিয়ারের অ্যাকচুয়ালি রোলটা কি। ডিজাইনিং, ডেভেলপিং, কনস্ট্রাক্টিং, ইনস্টলিং, টেস্টিং and maintaining the complete data management and processing system. Building highly scalable, robust and fault-tolerant system. Taking care of the complete ETL, extract, transform, load process. ETL সম্পর্কে আমরা পরের স্টেপে আরো বলবো, বাট এখানে বলে রাখি ETL ডেটা ওয়্যারহাউসের কোর রেসপন্সিবিলিটি। Ensuring architecture is planned in which such a way that meets all the business requirements for data scientists. Discovering various opportunities for data acquisition and exploring new ways of using existing data. So
দেখা যাচ্ছে ডেটা ইঞ্জিনিয়ার মোরলেস ডেটা ওয়্যারহাউস এন্ড টু এন্ড সবকিছুই করে, স্টেজিং লেয়ার থেকে একদম ভিজুয়ালাইজেশন লেয়ার পর্যন্ত। ডেটাকে এন্ড ইউজারের কাছে এনেবল করাই হচ্ছে ডেটা ইঞ্জিনিয়ারের কাজ। এবং আরো একটা গুরুত্বপূর্ণ কাজ করে ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা ওয়্যারহাউস অ্যান্ড বিজনেস ইন্টেলিজেন্সের মাঝে যে পাইপলাইন আছে, অর্থাৎ বিজনেস ইউজারের জন্য ডেটা ওয়্যারহাউসের ডেটাকে বিজনেস ল্যাঙ্গুয়েজে ট্রান্সফর্ম করে ডেটা ইঞ্জিনিয়ার। সো এতক্ষণ আমরা যা শিখলাম, যা শুনলাম ডেটা ওয়্যারহাউস সম্পর্কে, সেটাকে যদি আমি ডেফিনেশনে দিতে চাই, সো দেখা যায় যে a central location where consolidated data from multiple locations are stored is called data warehouse. Data warehouse is maintained separately from an organization to operational database. End user access necessary when information is needed. So data warehouse operational data store or operational system থেকে end user কে টোটালি আলাদা রাখে। এটার মাঝের একটা স্টেপ যেখানে ট্রান্সফরমেশনের মাধ্যমে ডেটা ওয়্যারহাউস ওল্যাপ অথবা বিজনেস ইন্টেলিজেন্স সিস্টেমে ডেটা ট্রান্সফর্ম করে। এখানে আমরা একটা ডায়াগ্রাম দেখছি যেখানে ডেটা ওয়্যারহাউসের ফুল ফ্লোটা মোটামুটি বোঝানো হয়েছে। এখানে দেখা যাচ্ছে ডেটা সোর্স ফ্ল্যাট ফাইল আছে, যেটা ইটিএল প্রসেসের মাধ্যমে স্টেজিং লেয়ার হয়ে ডেটা ওয়্যারহাউস ফর্ম করছে। সো স্টেজিং লেয়ার কি? স্টেজিং লেয়ার হচ্ছে মোরলেস র ডেটা সেন্টার। যেমন একটা অর্গানাইজেশনে মাল্টিপল ডিপার্টমেন্ট, মাল্টিপল সিস্টেম থাকতে পারে, যেটা আমি আগেই বলেছি। সেটা হতে পারে সেলস, প্রোডাকশন, স্টক, এইচআর, এনি কাইন্ড অফ। এগুলো মাল্টিপল ডেটা সোর্স, মাল্টিপল সিস্টেম। আর সিস্টেম হিসেবে বলতে পারি আমি সিআরএম, ইআরপি, সেলস সলিউশন এন্ড সো অন। এখান থেকে যে র ডেটা প্রডিউস হচ্ছে, সেটা ফ্ল্যাট ফাইলে হোক, ডেটাবেস টু ডেটাবেস কানেক্টিভিটির মাধ্যমে হোক, সেটা আসলে স্টেজিং লেয়ারে আসে। স্টেজিং লেয়ারে কিছু ডেটা ক্লিনজিং, লোডিং এবং ট্রান্সফর্মিং এর মাধ্যমে স্টেজিং লেয়ারটা তৈরি হয়। এখানে র ডেটাটা মোরলেস অ্যাকুরেটলি রাখা হয় এবং স্টেজিং লেয়ার থেকে আরো কিছু প্রসেসের মাধ্যমে ইটিএল এর সেকেন্ড পার্টের মাধ্যমে ডেটা ওয়্যারহাউস বিল্ট আপ হয়। ডেটা ওয়্যারহাউসে থাকে এগ্রিগেটেড ডেটা, র ডেটা এবং মেটা ডেটা। মেটা ডেটা মিনস ডেটা অফ ডেফিনেশন অফ ডেটা। মেটা ডেটায় ফাইল, ডেটা, লোকেশন, ডেটার বিভিন্ন ডেফিনেশনকে ক্যাপচার করে রাখা হয়। এবং দেন আসে ডেটা মার্ট। ডেটা মার্টটাকে অ্যাকচুয়ালি ডেটা মার্টকে আমি ওল্যাপ, ডেটা মার্টকে আমি বিআই এবং ডেটা মার্ট ইটসেলফ এবং ডেটা মাইনিং অনেক নামেই আমি বলতে পারি, যেটার উপর ডিপেন্ড করে এন্ড ইউজার বিভিন্ন ভিজুয়ালাইজেশন টুল ডেভেলপ করে, বিভিন্ন অ্যাডহক রিপোর্ট জেনারেট করে এবং ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ভ্যারি করে এই অ্যাক্সেস পলিসি। আমরা এর আগে অনেকবারই ওল্যাপ সিস্টেমের কথা বলেছি। ওল্যাপ সিস্টেমটা হচ্ছে ডেটা ওয়্যারহাউস যে মেথোডোলজির উপর ডিপেন্ড করে আছে সেটা। ওল্যাপ অনলাইন অ্যানালিটিক্যাল প্রসেসিং। ওল্যাপ সিস্টেম হচ্ছে মাল্টি ডাইমেনশন ডেটা ইন্ট্রোডিউস করে। ওল্যাপ সিস্টেম ওএলটিপি সিস্টেম থেকে ডেটা নিয়ে এসে মাল্টি ডাইমেনশনাল ডেটা তৈরি করে, যেটা ডিডব্লিউএইচ এর আর্কিটেকচার। আর ওএলটিপি সিস্টেম লাইক সেল সিস্টেম, সিআরএম সিস্টেম, যেখানে কন্টিনিউয়াস ট্রানজেকশন হয়। যখনই একজন ইউজার ব্যাংকে গিয়ে কোনো ট্রানজেকশন করছে, ওএলটিপি সিস্টেমে একটা এন্ট্রি পড়ছে, তার মানে এই না সেটা ওল্যাপ বা ডেটা ওয়্যার হাউসে সাথে সাথে তার একটা রিফ্লেকশন আসবে। একটা সার্টেন টাইম পিরিয়ড পর পর অ্যাকচুয়ালি ডেটা ওয়্যারহাউস আপডেট হবে এবং এখানেই হচ্ছে গিয়ে ডাইমেনশন, ফ্যাক্ট, মেজার এই টার্মিনোলজি গুলো আসবে। ওল্যাপ অপারেশনে পাইভট অপারেশনকে ইন্ট্রোডিউস করে, যেটা রো কলাম ডেটা ট্রান্সপোজিশন। ডাইমেনশন, ডেটা ওয়্যারহাউসের যে ইম্পর্টেন্ট কিছু কিওয়ার্ড আছে, তার মধ্যে ওয়ান অফ দ্য মেজর থিং ইজ ডাইমেনশন। ডাইমেনশন ডেটা ওয়্যারহাউসের বিভিন্ন সাবজেক্ট এরিয়ার অ্যাট্রিবিউট গুলোকে ডিনোটস করে। এখানে আমরা এক্সাম্পলে দেখছি যে কাস্টমার, প্রোডাক্ট, ডেট, এগুলো হচ্ছে আমার ডাইমেনশন। ই কমার্স কোম্পানি যদি আমার সাবজেক্ট এরিয়া হয়ে থাকে এবং প্রত্যেকটা ডাইমেনশনের কিছু পার্টিকুলার
অ্যাট্রিবিউট থাকে, যেমন কাস্টমারের থাকে আইডি, নেম, অ্যাড্রেস, প্রোডাক্টেরও সেম কাইন্ড অফ আইডি, নেম, টাইপ থাকে, এবং ডেটও যদি একটা ডাইমেনশন হয়, ডেটকেও আমরা অনেক অ্যাট্রিবিউটে ভাগ করে ফেলতে পারি, লাইক অর্ডার ডেট, শিপমেন্ট ডেট এবং ডেলিভারি ডেট। সো এখানে দেখা যাচ্ছে যে এখানে আমি 3টা ডাইমেনশন টেবিলকে ইন্ট্রোডিউস করছি, যারা আমার ই কমার্স কোম্পানি বা এই সাবজেক্টকে আইডেন্টিফাই করে এবং এগুলোর বিভিন্ন অ্যাট্রিবিউটকে হোল্ড করে থাকে। অ্যাকচুয়ালি ডাইমেনশনই একটা ডেটাওয়্যার সিস্টেমকে বিভিন্ন স্লাইস অ্যান্ড ডাইসে ডিভাইড করে ফেলে ফর রিপোর্টিং এবং অ্যানালাইসিস পারপাস। অ্যাকচুয়ালি এন্ড ইউজার ডাইমেনশনের বিভিন্ন অ্যাট্রিবিউটের উপরেই নির্ভর করে কোয়ারি করে এবং ফিল্টার অপশনগুলোকে এনামেল করে। Then fact and measures. A fact is a measure that can be summarized, aggregated, and manipulated. And fact table contains two kinds of data, dimension key and measure key. Every dimension table is linked to a fact table. সো সহজেই বোঝা যাচ্ছে যে ট্রানজেকশনাল ডেটা ওএলটিপি সিস্টেম থেকে ওল্যাপ সিস্টেমে সামারাইজ, এগ্রিগেটেড অর ট্রান্সফরমেশনের মাধ্যমে আসলো, সেই ডেটাগুলোকে অ্যাট্রিবিউট ওয়াইজ, ডাইমেনশন ওয়াইজ লিঙ্ক করার জন্য ফ্যাক্ট টেবিল এবং ফ্যাক্ট টেবিলের ডাইমেনশন কিগুলো আসলে বিভিন্ন ডাইমেনশন টেবিলের অ্যাট্রিবিউটের সাথে লিঙ্ক আপ থাকে এবং এখানে ফরেন কি হিসাবে কাজ করে, এবং এর সাথে ফ্যাক্ট টেবিলে পার্টিকুলার অ্যাসপেক্টের মেজর ভ্যালুগুলো থাকে। ডেটা ওয়্যারহাউসের আরো কিছু ইম্পর্টেন্ট টার্মিনোলজি হচ্ছে স্কিমা। স্কিমা স্টার, স্নোফ্লেক্স অর ফ্যাক্ট কনসোলেশন স্কিমাতে ডিভাইড করা যায়। এক একটা ডেটা ওয়্যারহাউস আসলে এক এক ধরনের স্কিমা নিয়ে কাজ করে, লাইক স্নোফ্লেক্স স্কিমা, স্টার স্কিমা। স্নোফ্লেক্স স্কিমায় একটা ফ্যাক্ট টেবিল মাল্টিপল ডাইমেনশন টেবিলের সাথে লিঙ্ক থাকে, whereas গ্যালাক্সি অর স্টার স্কিমায় মাল্টিপল ফ্যাক্ট টেবিল মাল্টিপল ডাইমেনশন টেবিলের সাথে জয়েন্টলি কাজ করে। এগুলো এক একটা ডেটা ওয়্যার হাউসের ডিজাইন প্যাটার্ন অর আর্কিটেকচার। সো আমরা যদি এই ডায়াগ্রামটা দেখি, আমরা দেখব ডেটা ওয়্যারহাউস itself a system. Data warehouse support দিচ্ছে decision support system, data warehouse analytical application, business intelligence solution, management information system, executive information system and other system কে সাপোর্ট দিচ্ছে এবং ডেটা নিচ্ছে। ডেটা ওয়্যারহাউস ভেরিয়াস টাইপ অফ থাকতে পারে, যেমন এন্টারপ্রাইজ ডেটা ওয়্যারহাউস, অপারেশনাল ডেটা স্টোর অ্যান্ড ডেটা মার্ট। সেক্ষেত্রে এন্টারপ্রাইজ ডেটা ওয়্যারহাউস হচ্ছে খুবই ট্র্যাডিশনাল ডেটা ওয়্যারহাউস, যেটা ডিসিশন মেকিং এর জন্য লাগে, এবং অপারেশনাল ডেটা স্টোর, সেটা হচ্ছে অপারেশনাল ডেটা স্টোর তখনই কাজ করে যখন ডেটা ওয়্যারহাউস ওএলটিপি এবং ওএলটিপি সিস্টেম কোনো কারণে সাপোর্ট দিতে পারে না। লাইক প্রত্যেক ডেটা ওয়্যারহাউসের রিটেনশন পলিসি থাকে, যে ডেটা কতদিন পর্যন্ত স্টোর থাকবে, সেটা 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, এটা ডিপার্টমেন্ট, এটা ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি ভ্যারি করে। কিন্তু অপারেশনাল ডেটা স্টোরে রিটেনশন পলিসির আগেরও ডেটা স্টোর থাকে, তো যে কোনো অডিট পারপাসে যে কোনো সময় অপারেশনাল ডেটা স্টোরের থেকে ডেটা নিয়ে কাজ করা যায়। এটা ডেটা ওয়্যারহাউসের একটা রেপ্লিকা হিসেবে কাজ করে। অ্যান্ড ডেটা মার্ট, ডেটা ওয়্যারহাউসের থেকেই ডেটা মার্টগুলো তৈরি হয়। এটা এন্ড ইউজার অর বিজনেস ইউজারের জন্য স্পেসিফিক ক্রাইটেরিয়া অনুযায়ী ডেটা মার্ট তৈরি হয়, যেন কোনো ধরনের অপারেশনাল এক্সপেন্স ছাড়াই এন্ড ইউজার একটা ইনসাইট বের করতে পারে। ডেটা ওয়্যারহাউসের কিছু স্টেজ থাকতে পারে, লাইক অফলাইন অপারেশনাল ডেটাবেস, রিয়েল টাইম ডেটা ওয়্যারহাউস, ইন্টিগ্রেটেড ডেটা ওয়্যারহাউস, অফলাইন ডেটা ওয়্যারহাউস। সো আমরা যে অপারেশনাল ডেটাবেস দেখলাম, সেটা অফলাইনেও থাকতে পারে, অনলাইনেও থাকতে পারে। মোরলেস ওডিএস সিস্টেমগুলো অফলাইনেই থাকে।
ডেটা ওয়্যারহাউস অফলাইনে থাকতে পারে, লাইক এটা প্রিভিয়াস ডেটার উপর ডিপেন্ড করে ডেটা ওয়্যার আপডেট হতে পারে, অথবা রিয়েল টাইম ডেটা ওয়্যারহাউস হতে পারে, যে ডিলে টাইম সেটা 1 মিনিট আগের ডেটাও ডেটা ওয়্যারহাউস আপডেট হবে। এটা ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি কস্ট এবং আর্কিটেকচার অনুযায়ী ভ্যারি করে। এবং ইন্টিগ্রেটেড ডেটা ওয়্যারহাউস অর ইনক্রিমেন্টাল ডেটা ওয়্যারহাউস, যেটা কন্টিনিউয়াস একটা টাইম ইন্টারভেল পর পর আপডেট হতে থাকে। ডেটা ওয়্যারহাউসের কিছু কম্পোনেন্ট থাকে, লাইক লোড ম্যানেজার, ওয়্যারহাউস ম্যানেজার, কোয়ারি ম্যানেজার। এই 3 ধরনের ম্যানেজারের স্পেসিফিক রোল থাকে। লোড ম্যানেজার স্পেসিফিক্যালি স্টেজিং লেয়ারে কাজ করে, যেখানে হেটারোজিনিয়াস সিস্টেম থেকে ডেটা ওয়্যারহাউসের যে ডেটা ট্রান্সফার হচ্ছে তার লোড ট্রান্সফরমেশন এবং আদার চেঞ্জ ম্যানেজমেন্ট করাই হচ্ছে লোড ম্যানেজারের কাজ। ওয়্যারহাউস ম্যানেজার অ্যাকচুয়ালি ডেটা ওয়্যারহাউস আর্কিটেকচার ডিফাইন করে এবং ডেটা মার্ট ডিজাইন করে। আর কোয়েরি ম্যানেজার আসলে এন্ড ইউজার অ্যাসপেক্টে তৈরি হয়। কোয়েরি ম্যানেজার একটা রোল যেখানে কোয়েরি ম্যানেজার যে কোনো অ্যাডহক সাপোর্ট দেয় এবং ডেটা মার্ট সম্পর্কে ধারণা লাভ করে। এন্ড ইউজার যদি ডেটা ওয়্যারহাউস থেকে ডেটা রিট্রিভ করতে চায় তাহলে তাদেরকে ডেটা রিপোর্টিং, কোয়েরি টুলস, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট টুল, ইটিএল টুল, ওল্যাপ টুল এন্ড ডেটা মাইনিং টুল, এই 5 ধরনের টুল নিয়ে কাজ করতে হবে। এগুলো হচ্ছে মেথোডোলজি এবং টুলস আসলে নির্ভর করে কোম্পানির প্রয়োজন অনুযায়ী। ডেটা ওয়্যারহাউসের বেস্ট প্র্যাকটিস যদি আমি বলতে চাই, দেন decide a plan to test the consistency, accuracy and integrity of the data. The data wares must be well integrated, well defined and time stamped. While designing data warehouse, make sure you use right tool, stick to the life cycle, take care about data conflict and ready to learn your mistake. And very important thing, never replace operational system and reports. Data warehouse এ সবসময় এটাই মেনটেন করা হয় যে ডেটা একবার ট্রান্সফর্ম হয়ে যাবে সেই ডেটা কখনোই চেঞ্জ হবে না বা কখনোই কোনো অডিট পারপাসে ম্যানিপুলেট করা যাবে না। ডেটা ওয়্যারহাউসের যে বেসিক প্রসেস ইটিএল এর জন্য কিছু রেগুলার ইউজের টুল আছে যেটা কারেন্ট মার্কেটে বিভিন্ন অর্গানাইজেশনে ইউজ হয়, লাইক সি ডেটা সিঙ্ক, কোয়ারি সার্চ, প্লেন্টি, ওডিআই মিনস ওরাকল ডেটা ইন্টিগ্রেটর, অ্যামাজন রেডশিফট, ক্লাউডেরা, টেরাডাটা কর্পোরেশন, স্যাপ, স্যাস, আইবিএম ডেটা স্টেজ, ইনফরমেটিকা, এমএস এসএসআইএস, Talent Open Studio, the AB Initio software, PostgreSQL, Google BigQuery, Tableau, MicroStrategy, Panther, Apache Hadoop, and so on. এছাড়াও আরো কিছু ইটিএল টুল আছে, বাট এগুলো মোরলেস সব ইন্ডাস্ট্রিগুলোতে ইউজ হয়। সো আমরা ডেটা ওয়্যারহাউস সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম। তো এখন আমরা 10 মিনিটের একটা ব্রেক নিচ্ছি। তো আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই চ্যাট বক্সে আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব অ্যান্সার দেওয়ার। এবং ব্রেকের পরে আমরা ফিরে আসব বিজনেস ইন্টেলিজেন্স এবং ডেটা ভিজুয়ালাইজেশন সম্পর্কে কিছু ধারণা নিয়ে। থ্যাংক ইউ বুশরা আপু। আমরা ব্রেকের জন্যই যাচ্ছি, আর ইন দ্য মিন টাইম আমরা আসলে একটু আমাদের কিছু ছিল, এলিজা আপু কিছু বলবেন? ভাইয়া, আপনাদেরকে অলরেডি কিছু লিংক চ্যাট বক্সে দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা যে কুইজ সেকশনটা থাকবে ওখানকার, প্লাস হচ্ছে মিট আপ গ্রুপে আপনারা যদি জয়েন করেন, প্লাস হচ্ছে কুইজে যারা আসলে টপ 5 পার্টিসিপেন্টরা থাকবেন সেই কনসোলেটেড হিসেবে আমাদের সেই প্রাইজিংটা দেওয়া হবে। তো চাইলেও আপনারা এখান থেকেও এই যেখানে যে কিউআর কোড গুলো দেওয়া আছে ওইখানে স্ক্যান করে নিয়ে আমাদের মিট আপ গ্রুপে জয়েন করতে পারেন। হ্যাঁ, তাহলে এলিজাপুর যে কমিউনিকেশনটা সেটা হচ্ছে যে যে কোনো একটা গ্রুপে অ্যাটলিস্ট জয়েন করে নেবেন ফর লার্নিং। আর আমার একটা কমিউনিকেশন আছে, সেটা হচ্ছে
বেসিক্যালি শেষে একটা ছোট্ট কুইজ আছে যেটা নট টু ওয়ারি অ্যাবাউট, ইটস ভেরি সিম্পল। কিন্তু আমরা যেটা দেখেছি গত দুইটা কুইজে, বেসিক্যালি একটা প্রশ্ন থাকে যে কিভাবে পার্টিসিপেট করবেন। সো আমি সেটা কুইজের আগে একবার দেখিয়ে দিব। তো ওইখানে একটা ছোট ব্যাপার হচ্ছে, যদি আপনার দুইটা ডিভাইস থাকে, অনেক হয়তো মোবাইল থেকে এখন জয়েন করেছেন, মোবাইলে দেখে আপনি মোবাইলে অ্যান্সার করতে গেলে ইম্পসিবল। আপনি হয়তো উত্তর জানা থাকলেও সঠিক টাইমে উত্তরটা দিতে পারবেন না, টাইম অনেক কম থাকবে। বেস্ট কেস হবে যদি আপনি একটা ল্যাপটপ নিয়ে বসতে পারেন, ল্যাপটপে আপনি দেখবেন কোয়েশ্চেন, উত্তর দিতে পারবেন ফোনে, অথবা অ্যাটলিস্ট দুইটা ফোন, মানে আপনার দুইটা ডিভাইস লাগবে। সো মানে যদি আপনি সেই কুইজে ভালো করতে চান, ইউ ওয়ান্ট টু উইন দ্য প্রাইজেস, দ্যাটস অল। সো আমরা কুইজের আগে আরেকবার বলে দেবো, নো ইস্যু, বাট জাস্ট হেডস আপ দিয়ে রাখছি যে দুটো ডিভাইস হলে তখন আপনার জন্য সুবিধা হবে। See you in 9 minutes. চলে আসছি আমি। In the meantime, please go and try to join one of those meetup groups. তা না হলে বোধহয় এলিজা আপু কোনো কিছু দেবেন না। So you have to be, মানে we need you to join there. Thank you. আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে ওমেনি নাজাল বাংলাদেশ বেসিক্যালি ফিমেলদের জন্য। সো যারা ভাইয়ারা আছেন তারা কাইন্ডলি আপনার ফিমেল কলিগ বা ফ্রেন্ডদেরকে অবশ্যই ইন্সপায়ার করবেন যাতে এই কমিউনিটিতে জয়েন করে। আর আপনাদের জন্য তো আছেই বাকি দুটো কমিউনিটি, ম্যানেজমেন্ট 3.0 বাংলাদেশ এবং অ্যাজেল 2 বাংলাদেশ। আর অবশ্যই লার্নিভোর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আজকের, প্লাস এর আগে যত ধরনের ওয়েবিনার হয়েছে, প্লাস আরো বেশ কিছু ওখানে লার্নিং সেশন আছে, সেগুলো যাতে জানতে পারেন। আর ইন দ্য মিন টাইম আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, এর মধ্যে আমরা অনেক কিছুই শুনলাম, যদি কোনো প্রশ্ন থাকে সেটাও অবশ্যই জানাবেন। প্রশ্ন we will take note of the questions. জাকির ভাইকে বলছি, না আমরা কুইজের কোনো ইনফরমেশনই এখনো দেইনি, কুইজটা হবে একদম পরীক্ষার শেষের দিকে। সো ওটা আপনি মিস করেন নাই, নো ইস্যু, আমরা জানাই দেবো, শেষের দিকে হবে। Hi, Mr. Scott. Yes, there will be a quiz at the end of the session, and it's still another 40 minutes away, so don't worry. Just need to hold on until another 40 minutes.
অ্যাটেনশন প্লিজ। আমরা কিন্তু অলরেডি বলে দিয়েছি আমাদের কুইজের কিছু নিয়ম আছে। আপনি যে কুইজে ভালো করেনও আর যদি মিট আপ গ্রুপে না থাকেন তাহলে কিন্তু প্রাইস অ্যাপ্লিকেবল হবে না। সো আমরা এখানে অলরেডি অনেকেই আছি, বাট এখনো মিট আপ গ্রুপে যারা জয়েন করেনি কাইন্ডলি জয়েন করেন, নয়তো আসলে আমরা প্রাইসটা কাউন্ট করব না যদি আপনারা কুইজে ভালো করেও থাকেন। থ্যাঙ্কস। Okay, 2 more minutes, then we will start again. Just 2 more minutes to finish that 10 minutes.
Hello all. হ্যাঁ বুশরা আপু 10 minutes is over, Apu. ইয়েস আপু আপনি শুরু করে দেন আপু Okay. আপনার স্ক্রিনটা একটু শেয়ার করে দেন আপু Yes. দেখা যাচ্ছে আপু? হ্যাঁ ঠিক আছে আপু কন্টিনিউ করেন Okay. Hello all. Welcome to our session again. ব্রেকের আগে আমরা ডেটা ওয়্যারহাউস এন্ড হোয়াই ডেটা ওয়্যারহাউস ফর বিজনেস ইন্টেলিজেন্স এটা নিয়ে মোটামুটি একটা ধারণা লাভ করার চেষ্টা করলাম। সো যদি আমরা একটু রিভিউ করি বিজনেস ইন্টেলিজেন্সকে, দেন তাহলে দেখা যায় বিজনেস ইন্টেলিজেন্স দ্যাট অ্যাপ্লিকেশন transform data into meaningful information which helps business make better decision. So, data warehouse capture করে data from various system and then transform করে information এ বিজনেস ইন্টেলিজেন্স সেই ইনফরমেশন নিয়ে কাজ করে এবং পরবর্তীতে বিভিন্ন অ্যানালাইসিস এন্ড ভিজুয়ালাইজেশনে ডেটা ফিড হিসাবে ডেটা প্রোভাইড করে। বিজনেস ইন্টেলিজেন্স সিস্টেম have grown more powerful and comprehensive mainly due to increased data collection and greater storage capacity. So, business intelligence এ যত বেশি KPI dimension add হবে, যত বেশি data mart scalable হবে এবং storage capacity যত বাড়বে, business intelligence solution তত বেশি successful হবে end user এর রিকোয়ারমেন্ট মিট করার জন্য। যে কারণেই এখন বিগ ডেটার পার্সপেক্টিভে সমস্ত ইন্ডাস্ট্রি ট্রান্সফর্ম করছে। Companies now have access to smartphone metadata, internet usage record, social media activity, যেগুলো huge, number of data volume huge, and all of this data are very much unstructured and প্রেডিক্টিভ অ্যানালাইসিস, মেশিন লার্নিং সবকিছুর জন্য এই ডেটা নিয়ে কাজ করা এখনকার ডেটা ওয়্যারহাউস ম্যানেজমেন্টের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে গেছে, যেটা মিট আপ করবে পরবর্তীতে বিগ ডেটা প্ল্যাটফর্ম। ডেটা ওয়্যারহাউস অ্যান্ড বিজনেস ইন্টেলিজেন্সে ডেটা মেইনলি 3 ফর্মে কালেক্ট হয়, লাইক স্ট্রাকচার্ড ডেটা, সেমি স্ট্রাকচার্ড ডেটা অ্যান্ড আনস্ট্রাকচার্ড ডেটা। আনস্ট্রাকচার্ড ডেটা কি? বিগ ডেটা প্ল্যাটফর্মের আগে আনস্ট্রাকচার্ড ডেটা নিয়ে সেভাবে কাজ করা পসিবল ছিল না, কারণ আমাদের ডেটাবেসগুলো ছিল রিলেশনাল টিবি এবং সার্টেন টাইপ অফ এবং ফরম্যাটেড ডেটা ছাড়া সেখানে ফরমেশন এবং ট্রান্সফরমেশন করা সম্ভব হতো না, এবং যে লার্জ ভলিউম ডেটা আনস্ট্রাকচার্ড ডেটা প্রডিউস হয় সে ধরনের স্টোরেজ ক্যাপাসিটিও এই আর রিলেশনাল ডেটাবেসগুলোর ছিল না। So unstructured data is information that can be easily read by computer. Any form, any format, any font, any language এর ডেটাই unstructured data হিসাবে যে কোনো ডিভাইস থেকে কালেক্ট করা হয়। It's difficult to organize traditional database because it can't be stored in row or column. A good rule of thumb is that 80% of all data produced is unstructured. এখন পর্যন্ত এন্টারপ্রাইজ বিআই সলিউশন পর্যন্ত এই 80% ডেটাকে ইগনোর করা হতো, অনলি 20% ডেটা নিয়ে বিআই সলিউশন করা হতো। আর স্ট্রাকচার্ড ডেটা আর সেমি স্ট্রাকচার্ড ডেটা কি? স্ট্রাকচার্ড ডেটা ভেরি নর্মাল ডেটা, যেটা নর্মাল রেগুলার ট্রানজেকশনাল ডেটা থেকে প্রডিউস হয়, সিডিআর থেকে জেনারেট হয়। যে কোনো ইন্ডাস্ট্রির যে কোনো ট্রানজেকশনাল ওয়েলটিপি সিস্টেম যে ডেটা ওয়্যারহাউসে প্রোভাইড করে নর্মালি, সেটাই হচ্ছে স্ট্রাকচার্ড ডেটা, যেটা নির্দিষ্ট ফরম্যাট থাকে এবং নির্দিষ্ট কালেকশনের থাকে এবং নির্দিষ্ট সাইজের থাকে। It's easy to computer to read and query such information because the data is already in standard format. So, কোম্পানি টু কোম্পানি কিভাবে লার্জ ভলিউম অফ ডেটা এখন ম্যানেজ করছে?
কোম্পানি ডেটা কালেক্ট করছে সিআরএম প্রোগ্রাম থেকে, মার্কেটিং অটোমেশন সিস্টেম থেকে, সোশ্যাল মিডিয়া থেকে এন্ড ভেরিয়াস টাইপ অফ সিস্টেম থেকে, এবং বিভিন্ন ধরনের ইনভেন্টরি সিস্টেম যেগুলো সিস্টেম টু অর্গানাইজেশন টু ওয়াইজ ভ্যারি করছে, সেখান থেকে এই ডেটা কালেক্ট করা হচ্ছে। বিজনেস ইন্টেলিজেন্সে এর আগে আমরা উল্লেখ করেছি ডেটা মার্ট নিয়ে। ডেটা মার্ট বিজনেস ইন্টেলিজেন্সের ভাইটাল রোল প্লে করে। একটা বিজনেস ইন্টেলিজেন্স সলিউশনের সাকসেস নির্ভর করে অনেকটাই ডেটা মার্টের আর্কিটেকচারের উপর। Data mart are essentially smaller, more focused data warehouse, or you can say this is the subset of warehouse. Instead of aggregating data across a company, a data mart might store the information of just a single department. Data mart limit the complexity of database and are cheaper to implement and full of warehouse. And also you should note that in data mart, redundancy can be happen. Like organizational sales একটা ডিপার্টমেন্ট, এইচআর একটা ডিপার্টমেন্ট, আর প্রকিউরমেন্ট অ্যানাদার ডিপার্টমেন্ট। যেটা আমার শুধু আমি সেলস ডিপার্টমেন্টের জন্য করলাম এবং সেখানে রিডান্ডেন্ট ডাইমেনশন কি থাকতে পারে, ফ্যাক্ট মেজার কম্পোনেন্ট থাকতে পারে। এক্ষেত্রে এন্ড ইউজারের জন্য রিট্রিভ করতে টাইম বাউন্ডারি অত ফেস করতে হবে না। আদারওয়াইজ কোয়ারি যদি কমপ্লেক্স হয়ে যায়, এন্ড ইউজার ডেটা ভিজুয়ালাইজেশন পার্টে গিয়ে ফাস্টার পারফরমেন্স অ্যাচিভ করতে পারবে না। Again, ETL perspective, the extract, transform and load, যেটা আমরা ডেটা ওয়্যারহাউস পার্টে উল্লেখ করে এসেছি। ডেটা ওয়্যারহাউস পার্টে যে ETL আমরা দেখেছি, যে প্রসেসিং দেখেছি, যেটার মাধ্যমে হেটারোজেনিয়াস সিস্টেম থেকে ডেটা স্টেজিং লেয়ার পার হয়ে ডেটা ওয়্যারহাউসে আসছে, এটা ফুল একটা ETL প্রসেস। ETL এ থাকে এক্সট্রাক্ট, ট্রান্সফর্ম এবং লোড। এক্সট্রাক্ট কি? এক্সট্রাক্ট হচ্ছে র ডেটা collection from various programs. This often the step where unstructured data such as notes or author information is also tagged with metadata to make it easier to find. In transform section, during the step, the data is normalized. In order to properly analyze data, it must be in the same format, think apple to apple. আমাদের যদি ডেটাবেজের রিলেশনাল ডেটাবেজের বেসিক আইডিয়া থাকে, তো আমরা জানি রিডান্ডেন্সি রিমুভ করার জন্য আমরা 1 ডিগ্রি নরমালাইজেশন, 2 ডিগ্রি নরমালাইজেশন এন্ড 3 ডিগ্রি নরমালাইজেশন আমরা ইউজ করি। ট্রান্সফরমেশন, ইটিএল এর ট্রান্সফরমেশন পার্টে অ্যাকচুয়ালি এই নরমালাইজেশনটাই আর্কিটেকচার অনুযায়ী করা হয় এবং অ্যাপেল টু অ্যাপেল ডেটাকে আইডেন্টিফাই করা হয় এবং সেম ফরম্যাটে নিয়ে আসা হয়। লাইক যদি কোনো সিস্টেম থেকে আমি একটা ফরম্যাটে, সেটা ওরাকল সিস্টেম থেকে আমি যে ফরম্যাটে ডেট নিচ্ছি, আর একটা সিস্টেম এসকিউএল সার্ভার থেকে হয়তো আমি আর এক ফরম্যাটে ডেট নিচ্ছি, এই ট্রান্সফর্ম এই সেকশনে এসে এই বোথ ডেট ফরম্যাটকে একটা সিঙ্গেল ফরম্যাটে নিয়ে এসে রিডেবল ফরম্যাটে ডেটা ওয়্যারহাউসে ফিট করা হয়। এটাই অ্যাকচুয়ালি ট্রান্সফর্ম। And then load. Finally, data is transferred in the central warehouse or data mart. This process can occur every week, day, hour or every minute. আমি আগেও বলেছি data warehouse এ data ক্যাপচার হবে একটা নির্দিষ্ট ইন্টারভেলে। এটা ডিপেন্ড করবে অর্গানাইজেশন ওয়াইজ পলিসি এবং আর্কিটেকচারের উপর এবং বিজনেস ইন্টেলিজেন্স এন্ড ইউজারের রিকোয়ারমেন্টের উপর। এটা হতে পারে এভরি উইক, ডে, আওয়ার অর এভরি মিনিট। দেন ডেটা মাইনিং। ডেটা মাইনিং এখন কারেন্ট ইন্ডাস্ট্রিতে খুবই পরিচিত একটি টার্ম। Data mining is the analysis of largest set of data in order to find pattern and correlation. এখন পর্যন্ত আমরা যা বলেছি সেটা ডেটা ওয়্যারহাউস ছিল, ডেটা মার্ট ছিল, বিজনেস ইন্টেলিজেন্স ছিল এবং ডেটা ছিল টেবুলার ও গ্র্যানুলার লেভেলে। দেন কাম টু দ্য পয়েন্ট অফ ডেটা মাইনিং। এখন আসছি আমরা বিজনেস ইউজারের মেইন রিকোয়ারমেন্ট, বিভিন্ন প্যাটার্ন অ্যানালাইসিসের সম্পর্কে, এবং এই প্যাটার্ন অ্যানালাইসিসের সাকসেস নির্ভর করে ডেটা মাইনিং এর মডেলিং এর উপর। ডেটা মাইনিং ক্যান বি গ্রুপ সেট অফ ডেটা, ফাইন্ড আউটলায়ার অর ড্র কানেকশন। ডেটা মাইনিং এ অ্যাকচুয়ালি বিজনেস ইন্টেলিজেন্সের
end রেজাল্টকে ডিনোট করে। Data mining or business analysis or business analytics, mainly text analytics, business analytics, descriptive analytics, predictive analytics, decision analytics and data visualization এর উপর নির্ভর করে। তো আমরা দেখে আসি অ্যাকচুয়ালি এগুলোকে ডেফিনিশনে আমরা কি বলতে পারি। যেহেতু আমাদের টাইম কনস্ট্রেইন আছে, সো আমি খুবই হাই লেভেলে বলছি যে অ্যানালিটিক্স গুলো আসলে কি সেক্টর নিয়ে কাজ করে এবং এই সমস্ত অ্যানালিটিক্স নিয়ে অ্যাকচুয়ালি বিজনেস ইন্টেলিজেন্স পার্ট তৈরি হয়। যদিও আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল ডেটা ওয়্যার হাউস, তো আমি প্রথম থেকেই বলে আসছি উইদাউট সাকসেসফুল বিজনেস ইন্টেলিজেন্স সলিউশন ডেটা ওয়্যার হাউস এক্সিস্ট করতে পারে না। সো ডেটা ওয়্যার হাউসের আউটপুটই হচ্ছে একটা সাকসেসফুল বিজনেস ইন্টেলিজেন্স লেয়ার এবং যেটাই পরবর্তীতে একটা সাকসেসফুল ডেটা ভিজুয়ালাইজেশন লেয়ারকে ক্রিয়েট করে। সো এখন আমরা দেখি যেটা ইন্টেলিজেন্সের টেক্সট অ্যানালিটিক্স কি করে। টেক্সট অ্যানালিটিক্স সফটওয়্যার কম্বো থ্রু আনস্ট্রাকচার্ড টেক্সচুয়াল ডেটা যেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পাবলিশ হয় সেটা একটা প্যাটার্নকে ফাইন্ড করে। দিস ইজ পার্টিকুলারলি ইউজফুল ফর অ্যানালাইজিং দ্য সেন্টিমেন্ট অর সোশ্যাল মিডিয়া পোস্ট অর অনলাইন কাস্টমার ফিডব্যাক, যেটা এখন বিগ ডেটা প্ল্যাটফর্মে খুবই হট একটা টপিক, যেটা নিয়ে মোরলেস অনেক ইন্ডাস্ট্রি কাজ করছে। Business analytics. By analyzing and drawing connection between data, companies can predict future trend, gain competitive advantage, reveal unknown inefficiencies. Descriptive analytics. The base upon which other type of analytics are built. Descriptive program analyze past data and identify trend and relationship. Raw data can be grouped into easily digestible pieces such as the number of unique page view or the sales number for a specific department. So, descriptive analytics এর উপর ডিপেন্ড করে আসলে অন্যান্য অ্যানালিটিক্স গুলো গ্রো করে। Descriptive analytics more or less raw data নিয়ে কাজ করে। Predictive analytics. Predictive analytics search for a correlation between a single unit of factor and their feature that pertain to it. The goal is often to find the same correlation across different datasets, which would allow companies to infer future pattern from past trend. This is an increasingly popular form of analytics. So, কি আমরা বুঝলাম? প্রেডিক্টিভ ডেসক্রিপটিভ অ্যানালিটিক্স যেমন র ডেটা নিয়ে কাজ করে, প্রেডিক্টিভ অ্যানালিটিক্স র ডেটা না, সেটা প্যাটার্নের উপর নির্ভর করে ফিউচার ট্রেন্ডকে অ্যানালাইসিস করে। And decision analytics. This software helps companies analyze future industries and market space. Decision analytics is companies' internal data, then analyze external conditions such as manufacturing trend or predicted supply shortage to recommend the best course of action for a company. অ্যাকচুয়ালি বিজনেস ইন্টেলিজেন্সের এই অ্যানালিটিক্স পার্ট থেকে একটা কোম্পানি ইনভেস্ট কি করবে, কিভাবে হবে তার আপকামিং বিজনেস ক্রাইটেরিয়া, সেই ডিসিশন গুলোই এই অ্যানালিটিক্স পার্ট থেকে বের হয়ে আসে। Then we can come to the point of data visualization. Data visualization is a graphic display of the result of data mining or analytics, often in real time. Visualization software is a part of the shift toward greater usability among BI program and is a driving force of the market. And data visualization এর major party হচ্ছে dashboard. Dashboard এর কিছুই নাই, web portal or view portal or report portal. Data visualization এর জন্য actually যে পোর্টাল আমরা ইউজ করি ড্যাশবোর্ড, জাস্ট সেই ইন্টারফেস। এবং ড্যাশবোর্ড এন্ড ইউজার, বিজনেস ইউজার এন্ড নন টেকি ইউজারের জন্য একমাত্র ওয়ে ডেটার সাথে ইন্টারঅ্যাক্ট করার এবং বিজনেস ডিসিশনকে ক্যাপচার করার। কিছু টপিক আমি স্কিপ করে যাচ্ছি, আবার আসছি আমরা ইউজেবিলিটি এন্ড ভিজুয়ালাইজেশন পার্টে।
অ্যাকচুয়ালি ডেটা ওয়্যারহাউস খুব বেশি আইটি নির্ভর। অ্যাকচুয়ালি টেকনিক্যাল পার্সনরা ডেটা ওয়্যারহাউস নিয়ে মোরালেস কাজ করে, কিন্তু রিকোয়ারমেন্টটা আমরা প্রথম থেকে দেখে আসছি অর্গানাইজেশনের বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ আইডেন্টিফাই করা হয়। সে আমরা প্রথমে যে স্লাইডটা দেখেছিলাম, প্রথমে আমরা প্ল্যান সেট করব, দেন আমরা ডেটা অ্যানালাইসিস করে আলটিমেটলি বিজনেস ডিসিশনে যাব। সো যেহেতু ইউজার আমার বিজনেস ইউজার, ইউজার আমার এন্ড ইউজার এবং নন টেকি ইউজার মোরলেস, সেক্ষেত্রে ডেটা ভিজুয়ালাইজেশন পার্টটা এখন মোরলেস বিজনেস ড্রিভেন ক্যাপাবিলিটি। সো ডেটা ওয়্যারহাউস উপর ডিপেন্ড করে বিজনেস পিপল চাইলেই একটা ড্যাশবোর্ড ডেভেলপ করতে পারে, একটা ভিজুয়ালাইজেশন পোর্টাল ডেভেলপ করতে পারে, যেটা ম্যানেজমেন্টকে খুব তাড়াতাড়ি অ্যাজাইল ওয়েতে ডিসিশন মেক করতে হেল্প করবে। তো ডেটা ভিজুয়ালাইজেশন যে আমরা দেখলাম, ডেটা ভিজুয়ালাইজেশন ইজ গ্রাফিক্যাল ভিউ। ডেটা ভিজুয়ালাইজেশনে কোয়ান্টিটেটিভ কন্টেন্ট অনেক বেশি থাকে এবং বিভিন্ন গ্রাফ চার্টের মাধ্যমে ডেটাকে ইউজারের জন্য অনেক ইজিলি বোঝার জন্য রিপ্রেজেন্ট করা হয়। এখানে পাই চার্ট, বার চার্ট, ভেরিয়াস টাইপ অফ চার্ট ইউজ করা হয়। ডেটা ভিজুয়ালাইজেশন পার্টে আরেক ধরনের রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি আসলে তৈরি হয়, যেটা হচ্ছে গ্রাফিক ডিজাইনারের জন্য, যেটা আমি এর আগে ডেটা ওয়্যারহাউস এন্ড ভিজুয়ালাইজেশনের রোল টেকনিকে উল্লেখ করিনি, বাট এখানে একটা রোল এন্ড টেকনিকের ব্যাপার আছে। ইউএক্স ডিজাইনটা কেমন হবে, ইউজার কি ধরনের পোর্টাল চাচ্ছে, ড্যাশবোর্ড চাচ্ছে, এখানে কিছু কাজ করার স্কোপ আছে গ্রাফিক ডিজাইনারের জন্য। So data visualization is the analytical technique of communicating information through a visual graphical medium. যদি আমি বুকিশ ল্যাঙ্গুয়েজে বলতে চাই, এটাই হচ্ছে ডেটা ল্যাঙ্গুয়েজের ডেটা ভিজুয়ালাইজেশনের ডেফিনেশন। ডেটা ভিজুয়ালাইজেশন মেইনলি ইউজ হয় এখন সায়েন্টিফিক ডেটা অ্যানালাইসিসের জন্য, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ডিজিটাল প্ল্যাটফর্মের ডেটা অ্যানালাইসিসের জন্য, এবং লাস্টলি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, গ্রাফিক্যাল ইন্টারাকশন অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন ডিনোটসের জন্য। ডেটা ওয়্যারহাউসের ডেটা ভিজুয়ালাইজেশনের কিছু প্রিন্সিপাল আছে, লাইক ডিফাইন এ ক্লিয়ার পারপাস, know the audience, use visual feature to show the data properly. সো অডিয়েন্সকে জানা খুবই ইম্পর্টেন্ট ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য। আমি একজন ভালো ডেটা ইঞ্জিনিয়ার হতে পারি, কিন্তু আমি যদি অডিয়েন্সের নিডস না জানি, আমি যদি না জানি এই ডেটার নেচার এবং কোন চার্টটা ইউজ করলে ডেটা ভিজুয়ালাইজ মোর এফেক্টিভ হবে এবং ম্যানেজমেন্টের কাছে মোর অ্যাকসেপ্টেবল হবে, সো আলটিমেটলি যে আমার বিজনেস গোল সেটা কখনোই এই ডেটা ওয়্যারহাউস সিস্টেম এবং বিজনেস অ্যানালিটিক্স সিস্টেম থেকে ক্যাপচার হবে না। সো এন্ড টু এন্ড নলেজ পাওয়ার জন্য ডেটা ভিজুয়ালাইজেশন সম্পর্কে ধারণা রাখা একজন ডেটা ওয়্যারহাউস এক্সপার্টের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো এটা মাথায় থাকলে সেভাবেই আর্কিটেক্ট ডেটা ওয়্যারহাউসকে সেভাবেই ডিজাইন করতে পারবে। সো ডেটা আর মোর স্কেলেবল এবং মোর লাইভলি ভাবে ম্যানেজমেন্টের কাছে প্লেস করা যাবে। আমরা কিছু ইম্পর্টেন্ট ডেটা ভিজুয়ালাইজেশন কম্পোনেন্ট দেখব, লাইক লাইন চার্ট। Line charts should be used to compare values over time and are excellent for displaying both large and small changes. They can also be used to compare change to more than one group of data. So, আমি যদি multiple group of data কে time frame এ compare করতে চাই, তো line chart one of the best solution. Then come to the bar chart. Bar chart quantitative ডেটা অ্যানালাইসিসের জন্য ইউজ হয় মেনলি, এবং এটাও টাইম ফ্রেমের সাথে চেঞ্জকে ক্যাপচার করে। বার চার্ট বিভিন্ন টাইপের হতে পারে, এটা লাইব্রেরি টু লাইব্রেরি ভ্যারি করে। Scatter plot. Scatter plot is also a very important graphical interaction. Scatter plot should be used to display values for two variables for a set of data. যখন টু এক্সিস কাজ করে এবং দুটো প্যারামিটার কাজ করে, তখন স্ক্যাটার প্লট দিয়ে এভাবে ডেটা ডিনোট করা যায়। অ্যান্ড পাই চার্ট, গ্রাফিক্যাল ইন্টারাকশন বলতে পাই চার্ট খুবই কমনলি ইউজড ভিজুয়ালাইজেশন
component. Pie chart should be used to show part of whole. They can't display things like change over time. এটা আমরা সবাই জানি পাই চার্ট পুরা রেকর্ড সেট পুরা সেটটাকেই প্রেজেন্ট করে, টাইমের চেঞ্জ এখানে ক্যাপচার হয় না। ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য কিছু পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে, যেমন ডেটা যা আমরা প্রেজেন্ট করব তাকে খুবই অর্গানাইজ এবং কনসিস্টেন্ট থাকতে হবে, এবং ডেটা ভিজুয়ালাইজেশন কালার একটা খুব ইম্পর্টেন্ট এবং ভাইটাল রোল প্লে করে। কালারের সাথে অনেক মোড এখানে নির্ভর করে এবং কালারের সাথে রেভিনিউ ট্রেন্ড গ্রোথ অনেক কিছু এখানে খুব লাইভলি শো করা যায়। সো কালারের যে কন্ট্রাস্ট এবং কোন কালার ইউজ করলে অ্যাকচুয়ালি এই ডেটার ইনসাইট অনেক ভালো মতো এন্ড ইউজারের কাছে যাবে সেই সম্পর্কেও ধারণা থাকা জরুরি। অথবা যদি আমি বলতে চাই কালারের সঠিক ইউজ ডেটা ভিজুয়ালাইজেশন টুলকে আরো অনেক বেশি প্রাণবন্ত করে। এন্ড ডেটা ভিজুয়ালাইজেশনে কোনোভাবেই ডেটাকে ডিস্টর্ট করা যাবে না। লাইক এটা একটা 3 ডাইমেনশনাল পাই চার্ট। এই পাই চার্ট দেখে কি কারেক্টলি এটা পার্সেন্টেজ বোঝা যাচ্ছে না, কারণ এটা যেহেতু এটা 3 ডাইমেনশনাল পাই চার্ট, সেক্ষেত্রে এখানে ডেটাটা অনেকটাই হচ্ছে ডিস্টর্ট হচ্ছে। অর্থাৎ সোজা বাংলায় যদি আমি বলতে চাই, যেটা যেটা ডিনোট করতে চাচ্ছে, যেটা রিপ্রেজেন্ট করতে চাচ্ছে, এই 3 ডাইমেনশনাল পাই চার্ট দিয়ে সেটা বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে গ্রিন সার্কেলটা হয়তো অনেক বেশি, কিন্তু দেখা যায় পার্সেন্টেজে গ্রিন সার্কেলটা অনেক কম, গ্রিন পোর্শনটা অনেক কম। সো এমন কোনো ভিজুয়ালাইজেশন কম্পোনেন্ট ইউজ করা ঠিক না যেটা হচ্ছে পার্টিকুলার ডেটাকে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে ডেটাকে ডিস্টর্ট করা দেয়। নট লাইক দ্যাট 3D পাই চার্ট আমি ইউজ করব না, বাট 3D পাই চার্ট ইউজ করার আগে অবশ্যই এই জিনিসগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। ইটস জাস্ট এ এক্সাম্পল। Then data visualization tools. Data visualization tools provide you with an easier way to represent large data set. You can use them in dashboard, annual report, sales and marketing material, investor slide decks, and virtual anywhere. So data visualization correctly choose kora is also very important for an organization. Some important feature of data visualization tool: customizable dashboard, interactive data visualization reporting, location intelligence, data mining, real-time access, and mobility. Customizable dashboard বলতে কি বুঝাচ্ছি? In order to make the most out of graphical data, the dashboard of the software must be easy to customize to fit the need of the situation and individual use of it. Like different ডিপার্টমেন্ট ডিফারেন্ট টাইপ অফ ড্যাশবোর্ড ইউজ করতে চায়। আমার মেইন ড্যাশবোর্ড একই থাকলো, কিন্তু আমি যদি সেলস ডিপার্টমেন্টকে একটা ভিউ, আমি ফিনান্স ডিপার্টমেন্টকে আর একটা ভিউ, লোন ডিপার্টমেন্টকে আর একটা ভিউ দেই, এবং সেটা যদি কাস্টমাইজ করার অপশন থাকে, তাহলে ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ভ্যারি করবে রিপোর্টগুলো, এবং ইউজার তার প্রয়োজন অনুযায়ী টেস্ট অনুযায়ী রিপোর্টগুলো জেনারেট করে নিতে পারবে বিভিন্ন আসপেক্টে। Interactive data visualization reporting. It's a very important feature for a data visualization tool. Data visualization tool a filtering option থাকতে হবে। Data visualization tool should be self personalized হতে পারে, এবং report can be optimized as per login information also. So যে ধরনের ইনপুট আমি দেব সেই ধরনের আউটপুট জেনারেট হবে। এটা খুবই ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট ফর ডেটা ভিজুয়ালাইজেশন রিপোর্টিং। And then location intelligence. Currently বিভিন্ন ইন্ডাস্ট্রিতে লোকেশন ইন্টেলিজেন্স ডেটা ভিজুয়ালাইজেশন টুলে একটা ভাইটাল রোল প্লে করছে। লোকেশন ইন্টেলিজেন্স অ্যাকচুয়ালি কি?
তো আমরা একটু ডেফিনেশন গুলো দেখে আসি। লোকেশন ইন্টেলিজেন্স মেক্স ইট ইজি টু ভিজুয়ালাইজ এন্ড ম্যাপ আউট ডেটা দ্যাট রিকোয়ার জিওগ্রাফিক্যাল ফরম্যাট। সো লোকেশন ইন্টেলিজেন্স দেখে আমরা সহজেই বুঝতে পারছিলাম এটা জিওগ্রাফিক্যাল ফরম্যাটে ডেটাকে প্রেজেন্ট করবে, রিজিওনাল অর এরিয়া ওয়াইজ ডেটা এন্ড ডিসিশন মেক করবে। There are endless possibilities for displaying geospatial elements that allow companies to gain a deeper understanding of performance in a regional context via interactive map. So, location intelligence is various type of map introduced করা হয়. It can be country wise or specific area wise. Different type of library can be used in location intelligence dashboard. Some of most useful functionality of location intelligence is the option of layer set of data spatially and chronologically, which enable business to draw insight about location-based metric and would be difficult to obtain otherwise. One of the most notable benefit of location intelligence insight is the possibility to determine the most optimal location for operating a business based on previous data. যে কোনো অ্যাডভান্স অ্যানালিটিক্সে লোকেশন ইন্টেলিজেন্স অবশ্যই ভ্যালু অ্যাড করে এবং কারেন্ট মার্কেটে লোকেশন ইন্টেলিজেন্স ছাড়া বিভিন্ন ইন্ডাস্ট্রি আসলে কল্পনাই করতে পারে না যে বিজনেস ইন্টেলিজেন্স এক্সিস্ট করে। And then data mining. Data mining has completely changed the way of business analyzing information. Actually, business user আগে শুধু কোয়েরি করতো অথবা এক্সেলে ডেটা ডাম্প করে কাজ করতো। ডেটা মাইনিং ক্যাপাবিলিটি বিজনেস ইউজারকে ডেটা নিয়ে খেলার এক অপরিসীম সীমা খুলে দিয়েছে। ডেটা মাইনিং সেই ক্যাপাবিলিটি যেটার মাধ্যমে ডেটা ওয়্যারহাউস সম্পর্কে জ্ঞান না থাকলেও একজন এন্ড ইউজার ডেটা নিয়ে যে কোনো ধরনের ইনসাইট জেনারেট করতে পারবে এবং ডেটা মাইনিং ক্যাপাবিলিটি গুলো ডেটা ভিজুয়ালাইজেশন টুলে এখন এক্সিস্ট করে, যার মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস যেগুলো আমরা আগে বলে এসেছি, প্রেডিক্টিভ, ডিসিশন, টেক্সট আর ডেসক্রিপটিভ অ্যানালাইসিস, এই জিনিসগুলোকে সহজেই ডেটা ভিজুয়ালাইজেশন টুলে বিভিন্ন মেথোডোলজির মাধ্যমে ক্যাপচার করা যায়। রিয়েল টাইম অ্যাক্সেস অ্যান্ড মোবিলিটি। রিয়েল টাইম অ্যাক্সেস অ্যান্ড মোবিলিটি বলতে বোঝাচ্ছে এখন ডেটা ভিজুয়ালাইজেশন টুলগুলো আর প্ল্যাটফর্ম ওরিয়েন্টেড নেই। শুধু যে আমি ল্যাপটপ থেকে অ্যাক্সেস করব, নট লাইক দ্যাট। We can access through mobile, tablet from anywhere. কারণ এগুলো ডিভাইস টু ডিভাইস কম্প্যাটিবিলিটি এভাবে ডেভেলপ করা হয় এবং ডেটা ভিজুয়ালাইজেশন টুল অ্যাকচুয়ালি ম্যানেজমেন্টের জন্য তৈরি করা হয়। ম্যানেজমেন্টের হাই অফিসিয়াল নট লাইক দ্যাট অলওয়েজ ল্যাপটপ থেকেই চেক করবে, অথবা একজন কান্ট্রি ম্যানেজার অথবা একজন এরিয়া ম্যানেজার অথবা একজন ব্রাঞ্চ ম্যানেজার যে কোনো ব্যাংকের, সে হয়তো মোবিলিটির উপর আছে। সেক্ষেত্রে রিয়েল টাইম অ্যাক্সেস এ মোবিলিটি ডেটা ভিজুয়ালাইজেশন টুলের মেজর কোয়ালিটি। যখন আমরা একটা কোম্পানির জন্য কোনো ভিজুয়ালাইজেশন টুল সিলেক্ট করব, মোরলেস এই জিনিসগুলোকে আমাদের কনসিডারেশনে রাখা হয়। এবং রিয়েল টাইম মোবিলিটি অ্যাক্সেসের সাথে সাথে আরেকটা জিনিসও ডিনোট করে, সেটা হচ্ছে রিয়েল টাইম ডেটা ক্যাপচার ক্যাপাবিলিটি। অনেক রিপোর্টিং টুলেই এটা সাপোর্ট করে। ডেটা ওয়্যারহাউসে যখনই কোনো চেঞ্জ আসবে, ডেটা ভিজুয়ালাইজেশন টুল সেটা ক্যাপচার করে নেবে। কিছু টপ মডার্ন ডেটা ভিজুয়ালাইজেশন টুলের নাম আমি দিয়ে দিচ্ছি এখানে, যেটার মাধ্যমে আপনারা স্টাডি করতে পারবেন। এখানে সবগুলো টুল নিয়ে কাজ করার কোনো দরকার নেই, আপনি আপনার কাজের সাথে যাই রিলেভেন্ট যে কোনো টুল ওয়েবে একটু পড়াশোনা করলেই বুঝবেন কোন টুল আসলে কিসের জন্য বেশি দরকারি। যেমন এখানে আমি বলছি ট্যাবলো, পাওয়ার বিআই, ক্লিক, স্যাপ বিজনেস অবজেক্ট, অ্যাডাপটিভ ইনসাইট, হাই চার্ট, IBM Congos, Oracle BI or OBI, Sisense, Data Wrapper, Google Chart, Explain T, Photograph, Infogram, SAS and so on. এখানে ট্যাবলো, পাওয়ার বিআই খুব এক্সটেন্সিভ ফিচারের ডেটা রিপোর্টিং টুল। ক্লিক is also a very good reporting tool for big data platform. ট্যাবলো অ্যাকচুয়ালি ট্যাবলোর ETL সলিউশনও আছে, ডেটা রিপোর্টিং টুল আছে। ট্যাবলো অ্যাকচুয়ালি একটা কমপ্লিট সলিউশন এবং পাওয়ার বিআই খুব এক্সটেন্সিভ সাপোর্ট দেয় এবং ডকুমেন্টেশনে অনেক এনরিচ। এবং ওরাকল বিআই, একসময় ওরাকল বিআই ছিল খুবই
স্কেলেবল এবং খুবই ইউজার ফ্রেন্ডলি ডেটা রিপোর্টিং টুল। তো এখন মোরলেস ওরাকল বেস অর্গানাইজেশনে ওরাকল বিআই ইউজ করা হয় এবং অন্যান্য ক্ষেত্রে স্যাস অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্যাল ডেটা অ্যানালাইসিসের জন্য ইউজ করা হয়। আর স্যাপ বিজনেস অবজেক্ট স্যাপের একটা নিজস্ব রিপোর্টিং টুল যেটা ক্লাউডকে সাপোর্ট করে। ও ইয়েস, ট্যাবলো পাওয়ার বিআই অলসো সাপোর্ট ক্লাউড বিআই। হাইচার্ট, আইবিএম, কঙ্গোস, ডেটা রিপার, গুগল চার্ট এগুলোর স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে। টাইম বাউন্ডের জন্য আমি আজকে আলাদা করে রিপোর্টিং টুলগুলো সম্পর্কে বলছি না, মোটামুটি একটু ধারণা দিয়ে রাখলাম আপনাদের স্টাডি পারপাসে। সো ফাইনালি যদি আমি বলতে চাই, data visualization is the key function of all BI platform, but some will provide better option for your company. So you have to identify which reporting tool is fit with your organization needs and your business criteria. So that's all. এটাই ছিল আজকে আমাদের মোটামুটি আলোচনার বিষয়। আমি চেষ্টা করেছি কিছুটা আইডিয়া আপনাদেরকে দেওয়ার। তারপর যদি আপনাদের কিছু কোয়েশ্চেন থাকে অবভিয়াসলি চ্যাট বক্সে জানান, আমি কুইজ টাইমের ভিতরে এগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আপু। আমি থ্যাংক ইউ আসলে অল। হ্যাঁ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। ইনফ্যাক্ট আমি আসলে এখন সবাইকে আনমিউট করার ইয়েটা দিয়ে দিচ্ছি। বেসিক্যালি আমরা এখন যেটা দেখব, ইনফ্যাক্ট এই যে নরোত্তম হালদার দাদাও আমাদেরকে ধন্যবাদ দিচ্ছেন, আপনাকে ধন্যবাদ দিচ্ছেন। সো আপনি এখন কথা বলতে পারবেন দাদা। ইনফ্যাক্ট আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা এখন আসলে ওই কুইজের পার্ট দেখব। তো সেইখানে আমাদের হয়তো কিছু কনফিউশন আসতে পারে, সেই কারণেই আমি এটা এখন চ্যানেলটা ওপেন করে দিচ্ছি। আপনারা চাইলে যখন যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন। আমি এখনো আমার স্ক্রিন শেয়ার করি নাই, আমি করে দিচ্ছি। আর এলিজাবেথ কিছু বলতে চাচ্ছেন? আপনাদের একটা এজেন্ডা কোথায় আছে? জি, আসলে বলতে আছে কুইজ স্টার্ট করার আগে আমরা অলরেডি চ্যাট বক্সে আমাদের মিটআপ গ্রুপের লিংক গুলো দিয়ে দিয়েছি। সো কাইন্ডলি মিটআপ গ্রুপে জয়েন করবেন, কারণ আমাদের কুইজের যে টপ 5 পার্টিসিপেন্ট থাকবে আর ওনারা তখনই আসলে প্রাইজের জন্য ক্যালকুলেশন হবে, সেটা যদি আমরা মিটআপ গ্রুপে তাদেরকে পাই। সো প্লিজ জয়েন আওয়ার মিটআপ গ্রুপ টু গেট দ্য প্রাইজ। এই যে এখানে আরেকবার লিঙ্কগুলো দিয়ে দেওয়া, প্লাস আমার মনে হয় চ্যাট বক্সেও পাবেন। তো মিট আপ যে কোনো একটা গ্রুপে আমার মনে হয় অনেকেই জয়েন করেছেন, কারণ আমি দেখতে পাচ্ছি আরফাত আমিন এখানে আছেন, ওয়াসিম ভাই আছেন। ওনারা কিন্তু এর আগেও, এটা আমি কুইজের ব্যাপারে বলছি আবার, যে কুইজে আজকে আমরা নতুন 5 জনকে খুঁজছি, বাট প্লিজ আরফাত আর ওয়াসিম ভাই আপনারা অংশগ্রহণ করুন। অংশগ্রহণ করলেও তো একটা মজা। সো আমরা চলে যাব নেক্সট স্লাইডে, যে আসলে কিভাবে আমরা জয়েন করব। আমি ব্রেকের সময় একবার বলেছিলাম যে দুটা ডিভাইস থাকলে আরাম হবে আপনার। কেন দুটো ডিভাইস? কারণ হচ্ছে বেসিক্যালি আপনি কোশ্চেনটা পাবেন এই উপরে টপ, আপনি দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে এখন যেখানে দেখতে পাচ্ছেন আপনার এই স্ক্রিনেই কোশ্চেনটা আপনি দেখতে পাবেন, এবং নিচে দেখেন এই যে চয়েস 1 2 3 4 চারটা চয়েসও দেখতে পাবেন। কিন্তু আপনি এখানে উত্তর দিতে পারবেন, এটা তো সবার দেখার জন্য। কেউ একজন আবার চ্যাট বক্সে কিছু লিখছেন, আই গেস। ওকে, হ্যাঁ, কাহুটে আমরা যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই। বেসিক্যালি যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এই যে আপনি এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোয়েশ্চেন, উত্তরগুলোও দেখতে পাবেন, কিন্তু উত্তরগুলো এখানে কিন্তু সিলেক্ট করার কোনো উপায় পাবেন না। এখানে আপনি যেটা দেখতে পাবেন যে এখানে কত সেকেন্ড থাকবে, এটা 20 থেকে 30 সেকেন্ড, কিছু একটু লেন্দি কোয়েশ্চেন আছে যেগুলোকে 30 সেকেন্ড ধরা হয়েছে। আর এখানে দেখতে পাবেন যে কারা কারা অ্যান্সার দিচ্ছে বা কয়জন। এটা ইম্পর্টেন্ট বিকজ আপনি চান সবার আগে অ্যান্সার দিতে, তাহলে আপনার পয়েন্ট বেশি থাকবে। কোয়েশ্চেনগুলো ফেয়ারলি সিম্পল, সো যারা আগে অ্যান্সার দিতে পারবেন তারা বেশি মার্ক পাবেন এবং উপরের দিকে থাকবেন র্যাঙ্কিংয়ে। সো ওই তাড়াতাড়ি এই জন্যই দরকার যে আপনার সেকেন্ড একটা ডিভাইস থাকলে আপনি কিন্তু এখানে প্রশ্ন দেখে সেখানে অ্যান্সার দিতে পারবেন। কীভাবে অ্যান্সার দিবেন? বেস্ট হচ্ছে যে আপনার যদি এই ডিভাইসে আরেকটা থাকে, সেখানে এই কালারটা চুজ করবেন আপনি আপনার হ্যান্ড হেল্ড ডিভাইসে, বা
এনিওয়ে আপনার দুটো ল্যাপটপ থাকতে পারে, আই ডোন্ট নো। সো ব্যাপারটা এরকম যে একটা ডিভাইসে আপনি দেখবেন প্রশ্ন, আরেকটা ডিভাইসে যেখানে আপনি যে এলিজা আপু একটু একটা লিংক দিয়েছেন kahoot.it, সেইখানে গিয়ে আপনি এই ডিভাইস সেকেন্ড ডিভাইসে লগ ইন করে এই যে চারটা ইয়ে দেখতে পাচ্ছেন, এর মধ্যে যেটা আপনার মনে হয় যে বেস্ট অ্যান্সার, যদি এমন হয় যে চয়েস নাম্বার 2 ইজ দ্য বেস্ট অ্যান্সার, আপনি ব্লুটায় সিলেক্ট করে দিবেন। চয়েস নাম্বার 4 হলে সবুজটা করে দিবেন। দ্যাটস ইট, ইটস ভেরি সিম্পল। বাট এখন আপনারা চাইলে কথা বলতে পারবেন। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স প্লিজ ফিল ফ্রি, জিজ্ঞেস করতে পারেন, কারণ এক্সামটা শুরু হয়ে গেলে ভেরি ভেরি কুইক। সো এখন আপনারা চলে যেতে পারেন kahoot.it তে। আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? জি দেখতে পাচ্ছি। গ্রেট। সো ওই যে kahoot.it, সেটা যদি ব্রাউজার হয়, যে কোনো ফোন হয়, সেখানে চলে যেতে পারেন, প্লাস স্ক্যানও করতে পারেন। সেকেন্ড হচ্ছে যে একটু পরেই আমরা একটা পিন দিব, এই পিনটা ওখানে দিয়ে দিতে হবে। পিনটা দিলেই আপনাকে তখন আপনার নাম জানতে চাইবে, এবং আমরা রিকোয়েস্ট করছি যে যদি আপনি যেই নামে রেজিস্ট্রেশন করেছেন সেই নামটা দেন, তাহলে যেটা হবে কি যে আমাদের জন্য আপনাকে ট্র্যাক করা ইজি হবে, এবং হোপফুলি ওই নামটাই আপনি দিচ্ছেন মানে লার্নিভোর ওই তিনটা গ্রুপের যে কোনো একটা গ্রুপে। সো খুব তাড়াতাড়ি আপনাদেরকে আইডেন্টিফাই করা যাবে। সো রিকোয়েস্ট হচ্ছে এখানে কোনো নিকনেম না দিয়ে কাইন্ডলি যে নামে রেজিস্ট্রেশন করেছেন, যেটা আপনি সচরাচর মানে নাম হিসেবে ইউজ করেন ইন অফিসিয়াল পারপাস, সেরকম নামটাই শেয়ার করবেন কাইন্ডলি। ফাইনালি আমাদের এখানে এখনো আছেন প্রায় 33 পিপল। হ্যাঁ, তার মধ্যে কিছু আমরা অর্গানাইজার্স, তো আমি মনে হয় 25 জনের মধ্যে জয়েন করলেই 24-25 জনকে এক্সপেক্ট করছি, তারপর আমরা শুরু করে দেবো। তো চলুন আমরা চলে যাই। যদি কোনো কোয়েশ্চেন না থাকে, যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ জানাবেন। আরেকবার দেখিয়ে দিচ্ছি যে আপনি এখনকার স্ক্রিনে যেখানে এতক্ষণ আমরা সেমিনারটা ওয়েবিনারটা চললো, সেখানে আপনি কোয়েশ্চেন পাবেন, এইখানে কোয়েশ্চেনটা থাকবে, এবং আপনার হ্যান্ড হেল্ড ডিভাইসে বা অন্য সেকেন্ডারি একটা ডিভাইসে আপনি অ্যান্সার দেবেন কাইন্ডলি। সো চলুন আমরা চলে যাই কুইজে। ওকে, সো এখন আপনারা দেখতে পাচ্ছেন কাহুটের ওয়েবসাইট। আপনারা ওখানে যদি এখন গেম পিনটা দিয়ে দেন, আপনারা যদি অলরেডি kahoot.it তে গিয়ে থাকেন অথবা স্ক্যান করে থাকেন, সেই বা অ্যাপটাও নামিয়ে নিতে পারেন, বাট ইটস নট নেসেসারি। এই যে বাকি ভাই চলে আসছেন, আসিফ ভাই, ওয়াসিম ভাই, হ্যাঁ অনেকেই চলে আসছেন, থ্যাংক ইউ। আমরা 24-25 জনকে আশা করছি। তেরো জন চলে এসছেন। আর যদি কোনো ডিফিকাল্টি হয় প্লিজ জানাবেন। ওকে, 15, আমরা 20 জনকে আশা করছি নাকি? 20 জন হোপফুলি। সরি, ওকে। আর মিনিট খানেক আমরা ওয়েট করি। 1 মিনিট অনেক সময় আসলে। এই যে 33 জন, এর মধ্যে হ্যাঁ Arafat, you have joined, but maybe you will not win anything even if you win. আপনি অলরেডি বাট জয়েন করেছেন, ইটস এ গুড থিং। চলুন আমরা নিচে সেরে ফেলি। আর দুজন হয়তো আমরা পাবো, maybe we'll wait for another 30 seconds. ওকে, শুরু করা যাক। আমরা শুরু করে দিচ্ছি তাহলে এখনই। গুড লাক সবাইকে। আবারও বলছি যে প্রথমে কোশ্চেনটা একবার ফ্ল্যাশ হবে, তারপর উপরে কোশ্চেনটা পাবেন অন টপ, এবং অ্যান্সার গুলো থাকবে নিচের দিকে। লেটস স্টার্ট।
Okay, so first question, what is ODS? You have 4 options. অ্যান্সার চলে আসছে, প্রথম অ্যান্সার দিয়েছেন, খুব র্যাপিডলি অ্যান্সার যোগ হচ্ছে। হ্যাঁ, কিন্তু বাকি যারা এখনো 7-8 জন বাকি আছেন, আরেকটু র্যাম্প আপ করতে হবে আপনাদের স্পিড। ওকে, সো 11 জন কিন্তু সঠিক উত্তর দিয়েছেন, আর 5 জন এই অপটিমাইজ ডাটা স্টোর মনে করছিলেন, এটাও যথেষ্ট ভোট পেয়েছে, বাট স্টিল দিস ইজ দ্য উইনার। সো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এখন পর্যন্ত উপরে আছেন আসিফ হোসেন ভাই। নেক্সট, হোয়াট ইজ দ্য অ্যাব্রিভিয়েশন অফ ইটিএল? এটা নিয়ে অনেকক্ষণ আলাপ হচ্ছিল, সেটা খুব ফেয়ারলি সহজ হওয়ার কথা সবার জন্য। হ্যাঁ, খুব তাড়াতাড়ি র্যাম্প আপ হচ্ছে অ্যান্সার, আর 10 সেকেন্ড আছে, 9 সেকেন্ড আর একটু। হ্যাঁ, এখনো 4 জন বাকি। যাই হোক, এটা আমার মনে হয় অনেকেই, এই তো 14 জন সঠিক উত্তর দিয়েছেন। সো এখানে বোধহয় কোনো কনফিউশন নাই, লেটস মুভ অন। আবারও আসিফ ভাই, which is a tool available for ETL? many tools are there, অনেকগুলো টুলের আমরা দেখেছি, এটা হয়তো একটু কনফিউজিং হতে পারে সবার জন্য, নাকি না? খুব তাড়াতাড়ি অ্যান্সার চলে আসছে, সো মনে হয় না কনফিউজড কেউ। সময় কিন্তু শেষ। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে কিন্তু অনেক কনফিউশন ছিল। খুব কনফিডেন্টলি সবাই মাইএসকিউএল বলেছেন, যেহেতু ডেটা নিয়ে কথাবার্তা হচ্ছিল, বাট দিস ইজ ওডিআই আনফরচুনেটলি, বাট ফরচুনেট ফর দিস 6 পিপল। দেখা যাক তারা কি, আসিফ ভাই কে ওখানে আছেন কিনা। আসিফ হোসেন ভাই এখন 5 নম্বরে চলে আসছেন, এবং ওয়াসিম ভাই ইজ অন ফায়ার। আবু সাইদ ভাই, আপনিও মনে হয় মানে গত দুটা কি বলবো সেশনে ইউ হ্যাভ ওয়ান সামথিং, সো কংগ্রাচুলেশনস, এখনো আপনি উইনিং স্ট্রিকে আছেন, বাট আনফরচুনেটলি আমরা আপনাকে দিতে পারবো না কোনো প্রাইজ আজকে। ওকে, সো আরেকটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, which one is not a measure value in fact table? কি হতে পারে অ্যান্সার? আর মাত্র 5 সেকেন্ড বাকি আছে, কিছু একটা দিয়ে দেন, ঝড়ে বাক হয়ে যেতে পারে। না, এখানেও কিন্তু অনেক গেসিং ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রেভিনিউ মেজার করা যায়, স্যালারি, টাইম আছে, আমিও কনফিউজড। ওকে, আবারও সাইদ ভাই। ওকে, ইমরান মাহমুদ ভাই, আপনাকে নতুন দেখছি। এই কোশ্চেনটা আপনারা এক্সট্রা 10 সেকেন্ড পাবেন, বিকজ কোশ্চেনটাই একটু লম্বা, সো ভালো মতো কোশ্চেনটা পড়ে নেবেন আগে। রাইট, সময় বেশি পাওয়া মানে কিন্তু আরামের কিছু নাই, কারণ যারা এই 5 জন অ্যান্সার দিয়ে দিয়েছেন তারা অলরেডি আপনার থেকে বেশি মার্ক পাচ্ছেন। সো স্টিল আপনাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যান্সারটা দিতে হবে টু বি এবল টু উইন। আবার আমরা দেখতে পাচ্ছি অনেক রকম নিয়ে, ওল্যাপ নিয়ে সবাই, ওল্যাপ যেহেতু অনেকবার শোনা হয়েছে, বাট এটা একটু ট্রিকি ছিল, ইটস OLTP। সাইদ ভাই তার খেলা দেখিয়ে যাচ্ছেন। লাস্ট কোয়েশ্চেন, সো এখানে দেখা যাক শেষ খেলা, মানে ওস্তাদের মার্জে শেষ সাথে সেরকম কিছু আমরা দেখতে পাই কিনা। ইন্টারেস্টিং কোয়েশ্চেন, এখানেও 30 সেকেন্ড সময় আছে, এখনো আরো 20 সেকেন্ডের মতো উত্তর দিবেন, আরো প্রায় 10 জন বাকি আছেন। একটু অ্যানালিটিক্যাল কোশ্চেন, তাই না? এটা মনে হয় আজকের কোর্স না করলেও আমাদের বলতে পারার কথা, কিন্তু আনফরচুনেটলি যেহেতু ছবিতে একবার পাই চার্ট দেখানো হয়েছিল, সবাই মনে হয় ওই চান্সে পাই চার্টই বলে দিয়েছেন, বাট ইট ইজ বার চার্ট, দ্য সিম্পলেস্ট অফ, না সিম্পলেস্ট হয়তো লাইন। এনিওয়ে, আমাদের উত্তর আমরা এখনই পেয়ে যাব, কিন্তু আমার মনে হচ্ছে যে আবির ভাইও মনে হয় এর আগে একবার উইন করেছেন, ওয়াসিম ভাই তো অফকোর্স।
কংগ্রাচুলেশনস ওয়াসিম ভাই, বাট আনফরচুনেটলি আমাদেরকে, আমি একটু ডিটোর নিচ্ছি, এর মধ্যে আমরা কিছুক্ষণ আলাপ করি। জি ভাই, নাজমুল ভাই, প্রথম জন জিয়া, উনার পুরো স্পেলিংটা একটু বলতে বলবেন? না না, এটা আমি, সমস্যা নেই। ও আমাদের জিয়া ভাই। জিয়া ভাই, জিয়া ভাই, ওকে। কংগ্রাচুলেশনস। কংগ্রাচুলেশন, দরকার নেই ওটা, নেক্সট অ্যাভেলেবল পার্সনকে দিয়ে দিতে পারেন। না না, এই যে আমরা এখন ইয়েটা দেখি, ফুল রিপোর্টটা এখনই দেখবো। জি। ওকে, চলে এসছে আমাদের ফুল লিস্ট। আর একটু বড় করে দিচ্ছি স্ক্রিনটা। দেখা যাচ্ছে জাফর ভাই? হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখা আমাদের যাচ্ছে বেশ কিছু রিপিটেড উইনার ওয়াসিম ভাই আছেন এর আবির, মধ্যে, উনি তো ফার্স্ট সেশনে উইনার ছিলেন, টপ 3 ছিলেন। তাই না? আবির ভাই কি একটু বলবেন, আপনি এই আবির ভাই কি সে আবির ভাই, মানে আমরা হাউ টু নো? জি ভাইয়া, আমি মোহাম্মদ আশিকুর রহমান, ফার্স্ট সেশনে থার্ড হয়েছিলাম। কংগ্রেচুলেশনস। কিন্তু আনফরচুনেটলি আমরা হয়তো আরো একজনকে আশা করছি, একই প্রাইজ কয়বার দিব আপনাকে, বাট আবির ভাই, কংগ্রেচুলেশনস না, আবির এনিওয়েজ। ভাইয়ের জন্য হয়তো আরো একটা স্পেশাল চিন্তা ভাবনা করা যেতে পারে ভবিষ্যতে, বাট এখনকার জন্য একটু ইয়া রইলো। তবে ওনাকে আমরা কি আপনাদের যেটা নাম্বার 4 ছিল, যেটা হচ্ছে M3, ওটা হয়তো মানে স্টিল ক্যান বি অফার্ড। সেটা সেটা আমরা চিন্তা ভাবনা করে দেখবো ডেফিনেটলি। আচ্ছা, এরপরে জিয়া সাজিদ ভাই তো বললেনই, ওয়াসিম ভাই আছেন। আচ্ছা, তো ওয়াসিম ভাই এখন ইয়েতে, আবু সাইদ ভাই, হোল্ড অন, আবু সাইদ ভাই আছেন। আবু সাইদ ভাই তো অলরেডি দুটো সেগমেন্টে ডুয়েল উইনার। তো এরপরে আমরা যাচ্ছি হচ্ছে এবং ইমরান মজার মাহমুদ। ব্যাপার হচ্ছে উনি একটা অ্যানসারই দেন নাই, অ্যানসার না দিয়েও কিন্তু নাম্বার 4। মানে প্রথম উনার, মানে হি ইজ অন ফায়ার অ্যাকচুয়ালি, বলা যায় জেনুইন ফায়ার। তো গুড ওয়ান। এরপরে হচ্ছেন ইমরান মাহমুদ। ইমরান মাহমুদ ভাই আজকের ওনার নামটা আমরা আগে পাইনি, সো হি হি ইজ ইন দা, বলা যায় যে টপ 3 এর মধ্যেই চলে যাচ্ছেন। এম আই রাইট? হ্যাঁ, ওয়াসিম ভাই, আবির ভাইকে তো আমরা বাদ দিতে হচ্ছে, সাইদ ভাইকেও। হ্যাঁ, জিয়া ভাই নাম্বার 1, দেন ইমরান ভাই। সো নাম্বার 1 হচ্ছে ইমরান ভাই, তারপরে হচ্ছে কাউন্ট করা শুরু না, করেন। ওয়াসিম ভাইও তো আছেন। ওয়াসিম ভাই, হ্যাঁ ওয়াসিম ভাই, ওয়াসিম ভাই তো তারপর উইন করেছেন এর আগে একবার। না, আমি দিস ইজ না ফার্স্ট না, টাইম। ও তাই? আচ্ছা, ওয়াসিম ভাইয়ের এটা কংগ্রেচুলেশন ফার্স্ট ওয়াসিম টাইম, ভাই। ওয়াসিম ভাইয়ের ফার্স্ট টাইম। সো Congratulations. ওয়াসিম ভাই, তারপরে হচ্ছে ইমরান ভাই, এবং এরপর আমাদেরকে আরেকটু যেতে হবে, কারণ আসিফ হোসাইন ভাই ফার্স্ট সেশনের টপ টপ 3 এর মধ্যে ছিলেন, সেকেন্ড ছিলেন। সো আচ্ছা, তাহলে নরোত্তম হালদার দা পাচ্ছেন। নরোত্তম হালদার পাচ্ছেন, ইয়েস। জাস্ট আমি একটু এইগুলা, নরোত্তম হালদার, আই থিংক হি ইজ ইন দ্য মিট আপ গ্রুপ, জাস্ট অ্যালাউ মি ফিউ সেকেন্ডস টু চেক ইট আউট। আজকে কিন্তু লাক বাই চান্স কিন্তু। ইয়েস, উনি মিট আপ গ্রুপে আছেন। সো আর তাহলে টপ 3 আমরা পেয়ে গেলাম ফর দ্য ফার্স্ট ফার্স্ট টপ 3, ওয়াসিম ভাই, ইমরান মাহমুদ এন্ড জাস্ট এক নরোত্তম মিনিট, হালদার। রাইট। আচ্ছা, আমি আজকে ইমরান মাহমুদ, আই এম, আরাফাত আমিন অলরেডি একবার উইন করেছে M3 এর ডিসকাউন্ট। আচ্ছা, একটা জিনিস একটু জাস্ট ফর কনফার্মেশন, ইমরান মাহমুদ যিনি, উনার ফুল নেমটা একটু ভাইয়া যে কোনো আপনি যদি ইমরান ভাই যদি বলেন আর কি,
কারণ আমরা মিটআপ গ্রুপে আপনাকে ইমরান আহমেদ একজন পাচ্ছি, কিন্তু ইমরান মাহমুদ কিন্তু পাইনি, আরেকজন হচ্ছেন ইমরান চৌধুরী। সো প্লিজ কনফার্ম ইউর নেম। না, আমার নাম ইমরান মাহমুদি, আমি তো জয়েন করেছি মিটআপ গ্রুপে, মেম্বারশিপ পেন্ডিং বলতেছে এখানে দেওয়ার পর। ওকে, লেট মি চেক, জাস্ট হোল্ড অন এ সেকেন্ড। পেন্ডিং তো দেখতে পাচ্ছি না, জাস্ট একটা 15 সেকেন্ড আমি সময় নিচ্ছি, আমি চেক করে দেখছি। ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে। সো আমাদের ফার্স্ট তিনজন কে আসলে? আমাদের ফার্স্ট তিনজন হচ্ছেন আজকের ওয়াসিম ভাই, দেন হচ্ছেন ইমরান মাহমুদ, দেন হচ্ছে নরোত্তম হালদার। ওকে, আর যেহেতু আমাদের আবির ভাই আগের সেশনে টপার ছিলেন, ফার্স্ট সেশনে, সরি টপ 3-তে ছিলেন, এবং আসিফ হোসাইন উনিও টপ 3-তে ছিলেন। সো উনাদের দুটো আমরা পরবর্তী ইয়েতে রাখতে পারি কিনা এটা একটু আমরা নিজেরা একটু আলাপ আলোচনা করে নিই। সো দেন উইল ডিসকাস। আর এরপরে আছেন হচ্ছে আরাফাত আমিন এন্ড স্কট। আরাফাত আমিন অলরেডি ওয়ান্স হ্যাঁ, আরাফাত আমিন অলরেডি এসেছেন একবার, উনি M3টাই পেয়েছিলেন। সো আমরা এই অংশটুকু আমরা রেজাল্টটা জানিয়ে দিব। তো টপ 3 কনফার্ম হয়ে গেল। সো আর বাকি দুজনটা আমরা হয়তো জাস্ট যেহেতু পরের দুটো প্রাইজ ওই অংশে নিয়ে আসবো আমরা আর কি, ইনশাল্লাহ। থ্যাংক ইউ অল, আপনাদের অনেক সময় নিলাম আমরা। 8টা থেকে এখন বাজে অলমোস্ট 10টা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং সবচেয়ে বড় করে ধন্যবাদ বলতে হয় বুশরা আপুকে। অনেকটুকু সময় দিলেন আমাদের সবাইকে, অনেক ধন্যবাদ। ধন্যবাদ, খুব ভালো লাগলো সেশনটা অ্যাটেন্ড করতে পেরে। না, আমাদের জন্যই, আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। কিছু চ্যাট বক্সের কোয়েশ্চেন আছে, আমি অ্যান্সার 4টা কোয়েশ্চেন পেলাম, আমি দিয়ে দিচ্ছি এখনই অ্যান্সার গুলো। আমরা তারও 2-1 মিনিট আছি। মানে যে প্রশ্নগুলোর আমরা দেখলাম সেটা। জি, নো, অলরেডি জুবাইদা আপু শেয়ার করেছে 4টা কোয়েশ্চেন। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি মানে এখনই বলবেন, মানে বলে দেবেন এখনই? আমি অলরেডি টাইপ করে ফেলেছি, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা। আমি কোশ্চেনের সাথে রিলেভেন্ট অ্যান্সার গুলো দিয়ে দিয়েছি, আশা করি আপনাদের অ্যান্সার আপনারা পেয়ে গিয়েছেন। এখানে খুব ফ্রিকোয়েন্টলি কোশ্চেন এসেছে যে প্রি রিকুইজিট, হোয়াট ইজ দ্য প্রি রিকুইজিট ফর ডেটা ওয়্যার হাউস। তো আসলে প্রি রিকুইজিট বলতে তেমন কিছুই না, আপনাকে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড হলে খুবই ভালো হয়। যদি নন টেক ব্যাকগ্রাউন্ড থেকেও কেউ ডেটা ওয়্যার হাউসে সে কাজ করতে চায়, অবভিয়াসলি ডেটাবেস সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এবং আরেকটা কোয়েশ্চেন এসেছে সার্টিফিকেশন নিয়ে। বিআই সার্টিফিকেশন বলতে কোনো সার্টিফিকেশন নেই, এটা ডিপেন্ড করে টেকনোলজি স্পেসিফিক, লাইক ওরাকল সার্টিফাইড, লাইক ভার্টিকা সার্টিফাইড অর অ্যাপাচি হাডুপ সার্টিফাইড। স্পেসিফিক এরিয়া ওয়াইজ সার্টিফিকেশন গুলো ভ্যারি করে। তো মোটামুটি এই ছিল কোয়েশ্চেন অ্যান্সার। থ্যাঙ্কস টু অল।
ওকে, সো এই ভিডিওটা যেহেতু থাকবে ইউটিউবের লিঙ্কটাও বোধহয় আপনারা পেয়ে গেছেন আগেই। ইন এনি কেস আপনারা গিয়ে সার্চ করতে পারেন ইউটিউব লার্নিভো লিখলেই আপনি পেয়ে যাবেন। সো ইমরান মোহাম্মদ ভাই জিজ্ঞেস করছিলেন হোয়াট ওয়াজ দ্য লাস্ট কোয়েশ্চেন অফ দ্য কুইজ। আচ্ছা, ঠিক আছে, এটা আমি আপনাকে জানাচ্ছি, বাট এখন আমরা অলমোস্ট শেষের দ্বার প্রান্তে চলে আসছি। আর এই প্রশ্নগুলো আপনাদের বিভিন্ন সময় করা হয়েছিল, বুশরা আপু কাইন্ডলি উত্তর দিয়ে দিয়েছেন। সো এটা থাকছে ইউটিউবে, আপনারা পরেও দেখে নিতে পারবেন। সবাইকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। শুভরাত্রি। শুভরাত্রি সবাইকে। শুভরাত্রি সবাইকে, আপু এবং ভাইয়ারা। থ্যাংক ইউ আপু। Good night.